হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ক ও খ এর সাজেশন ক্লাসে স্বাগতম। এই ক্লাসটাতে তোমাকে আমি কেমিস্ট্রি ফার্স্ট পার্টে টোটাল 100টা ক ও খ কভার করে দিব ইনশাল্লাহ। এই 100টার মধ্যে তুমি পরীক্ষায় 100% কমন পাবা। 8টা সৃজনশীলে কখ থাকে, আমাদের 16টা কখ থাকে। 16টা কখ এর মধ্যে ন্যূনতম তুমি 10টা কখ কমন পাবা, এর গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি ইনশাল্লাহ। তবে কোনো কোনো বোর্ডে হয়তো বা 16টার মধ্যে 16টাও এসে যাচ্ছে, আবার কোনো বোর্ডে 10টা আসবে, 12টা আসবে, ডিপেন্ড করতেছে। তবে ন্যূনতম 10টা আসবেই, কারণ কখতে আমাদের চেঞ্জ করার মতো তেমন কিছু থাকে না। ওই ঘুরাই ফিরে ওই প্রশ্নগুলোই আসে। অনেকেই কখ মুখস্থ করতে যাও, কখ মুখস্থ করার মতো বিষয় না। জাস্ট এখন থেকে 1.5 থেকে 2 ঘন্টা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখো ইনশাল্লাহ। যত কখ আছে তোমার সবগুলো কাভার হয়ে যাবে, যত কখ আছে সব কাভার হয়ে যাবে, একটা কখ তোমার মুখস্থ করতে হবে না। তাহলে চলো আমরা শুরু করব, কেমন? দেখো প্রথম প্রশ্ন, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। পরমাণুতে ইলেকট্রনের আকার, ভালোভাবে শুনবা। পরমাণুতে ইলেকট্রনের আকার, আকৃতি, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণয়নকে বোঝানোর জন্য আমরা যেই 4টা রাশি ব্যবহার করি তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আরেকবার, পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথের কি আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণয়ন, এই 4টা রাশিকে বোঝানোর জন্য আমরা কি যেটা ইউজ করি সেটা কি? কোয়ান্টাম সংখ্যা। ভালোভাবে মনে রাখবে, পরীক্ষা কিন্তু আসে। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় আকার, সহকারী দ্বারা বোঝায় আকৃতি, তারপর স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়? ঘূর্ণয়ন। বুঝছো? বলো তো তাহলে পারবা না যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে পরমাণুতে যে কক্ষপথের আকার আছে, আকৃতি আছে, কক্ষপথের যে ত্রিমাত্রিক দিকবিন্যাস আছে এবং এই যে ঘূর্ণয়ন, এই 4টা জিনিসকে প্রকাশ করার জন্য 4টা রাশি আছে, তাদেরকে বলবো আমরা কি? কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার? আশা করি তোমরা এটা সবাই বুঝছো। দেখো পরেরটা আমরা দেখবো আলফা কণা কি বলতো, শিখাইছি না? আলফা কণা কি? যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলবা তুমি আলফা কণা। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা, এটা তো আমরা সবাই জানো, তাই না? এরপরে দেখবো আমরা আউবাউ নীতি কি বলতো। আউবাউ নীতি কি বলে? আমাদের ছোটবেলা থেকে তোমরা শিখে আসছো যে কি, পরমাণুতে ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করবে যাতে প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে যায়, দেন ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রনগুলো আমাদের ক্রমান্বয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। একে বলা হয় আউবাউ নীতি। কি বলতো? একে বলা হয় আউবাউ নীতি। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ক্রমান্বয়ে প্রবেশ করবে, এটাকে বলা হয় কি? আউবাউ নীতি। তাহলে পরের প্রশ্ন দেখো, বর্ণালী কাকে বলে? বর্ণালী কাকে বলে? দেখো আমরা জানি বর্ণালী কখন সৃষ্টি হয় বলতো? ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায় তখন আমাদের কি সৃষ্টি হয় বলতো? বর্ণালী সৃষ্টি হয়। কেমন বর্ণালী? কালো বর্ণের। এবং উচ্চ থেকে নিম্নে আসলে উজ্জ্বল বর্ণালী সৃষ্টি হয়। কেমন? তাহলে দেখো, ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তর ফলে আলোক রশ্মি হিসেবে শোষিত বা বিকিরিত রশ্মি হয়। ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক বর্ণের আলোক রশ্মির এ সমাহারকে বলা হয় বর্ণালী। বুঝছো? যে কি, ইলেকট্রন যখন তোমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তখন শক্তির শোষণ বা বিকিরণ হবে। এই শক্তির শোষণ বা বিকিরণ বিভিন্ন তরঙ্গ আকারে প্রকাশিত হয়, যাদেরকে বলতেছি কি আমরা? বলতো বর্ণালী। বুঝছো নাকি বোঝো নাই? আরেকবার একটু মনোযোগ দাও। যে কি, ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায় বা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে তখন শক্তির শোষণ বা কি হয়? বিকিরণ হয়। এই শক্তির শোষণ বা বিকিরণের ফলে আমার বিভিন্ন ধরনের তরঙ্গ আকারে আলোক রশ্মি বের হয়। এদেরকে আমরা কি বলবো বলতো? এদেরকে আমরা বলবো বর্ণালী। ক্লিয়ার? চল তাহলে আমরা পরের প্রশ্ন দেখবো যে নেসলার বিকারক কাকে বলে বলতো? নেসলার বিকারক কাকে বলে মনে রাখবা। নেসলার বিকারক কি? পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেট। কি বলতো? পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেট। এটা তোমাদের শিখাইছি সিকিউতে, এটা তোমাদের শিখাইছি কিন্তু যে নেসলার বিকারক কি? পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। এটা কোনো না কোনো বোর্ডে আসবে। নেসলার বিকারক কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেটের মিশ্রণকে আমরা বলবো নেসলার বিকারক। ওকে, দেখো পরের প্রশ্ন, হুন্ডের নীতি কি বলতো? হুন্ডের নীতি কি বলে? হুন বলে একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যাতে সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকে এবং ইলেকট্রনগুলোর দিক হয় একমুখী। হুন্ডের নীতি কি? হুন বলে একই শক্তি সম্পন্ন অরবিটালে, দেখো হুন কি বলে? যে মনে করে এই তিনটা, এটা আমাদের পি এর 3টা অরবিটাল, কেমন? এগুলো কি শক্তি আমাদের সমান না? হ্যাঁ, 3টা শক্তি কি সমান? 3টা শক্তি সমান। তো হুন বলে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল ইলেকট্রনগুলো তোমার এমন ভাবে প্রবেশ করাতে হবে যাতে সর্বাধিক সংখ্যা ইলেকট্রন কি থাকে? বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকে এবং ইলেকট্রনগুলোর স্পিন অর্থাৎ ঘূর্ণয়নের দিক হয় একই দিকে। বুঝছো? মুখস্থ করতে হবে। হুন্ডের নীতি বলে পরমাণুতে ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করাবা যাতে সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকে এবং ইলেকট্রনগুলোর কি হয়? স্পিন হয় একমুখী। শেষ। দেখো এরপরেরটা যে আমাদের অরবিটাল কাকে বলে বলো। দেখো অরবিটাল কাকে বলে? এর আগে আমাকে বলো অরবিট কাকে বলে? অরবিট বা শক্তি স্তর কাকে বলে?
আমাদের অরবিট বা শক্তিস্তর ধারণাকে দেয় বলতো বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোর কি বলে বলতো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে সেই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথকে কি বলবা, অরবিট বা শক্তিস্তর। অরবিট এবং অরবিটাল কিন্তু সেম না। অরবিট কাকে বলবা, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার চারপথে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে থাকে নির্দিষ্ট সেই বৃত্তাকার কক্ষপথকে বলবো অরবিট বা শক্তিস্তর। তাহলে আমাকে বলো অরবিটাল কাকে বলবা? অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে যেই স্থানে আমাদের ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95% থাকে তাকে কি বলা হয়, অরবিটাল। তাকে কি বলা হয় বলতো, অরবিটাল বলা হয়। তাহলে অরবিটাল কাকে বলবা, যে নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95% থাকে তাকে বলা হবে অরবিটাল। তাকে কি বলবা, অরবিটাল বলবা। দেখো সম আয়ন প্রভাব কি আমরা দেখছি না, সম আয়নের প্রভাবে কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়, এবং জটিল আয়নের প্রভাবে কি হয় বলতো, দ্রাব্যতা বৃদ্ধি পায়। সম আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায় আমরা জানি। তো এইটাই বলবা সম আয়ন প্রভাব কি। সম আয়ন বিশিষ্ট দুইটা তড়িৎ বিশ্লেষক পদার্থ যখন একই দ্রবণে দ্রবীভূত থাকে তখন মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থটির দ্রাব্যতা যথেষ্ট কমে যায়। এই দ্রাব্যতার উপর সম আয়নের প্রভাব বলে। বলো তো বুঝছো নাকি বোঝো নাই যে কি সম আয়ন প্রভাব কাকে বলবা, যে সম আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষক যখন কোনো দ্রবণের মধ্যে মিশ্রিত থাকবে তা এই থাকা অবস্থায় তারা কি করবে বলতো, দ্রবণের দ্রাব্যতা যথেষ্ট পরিমাণে হ্রাস করে দিবে। তো সম আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পাওয়া যেটা সেটাকে আমরা বলতেছি সম আয়ন প্রভাব। ক্লিয়ার, যে দুটো তড়িৎ বিশ্লেষণের মধ্যে যদি সম আয়ন মিশ্রিত অবস্থায় থাকে তাহলে এই সম আয়নের প্রভাবে ওই দ্রবণের দ্রাব্যতা যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। তো দ্রবণের দ্রাব্যতা সম আয়নের প্রভাবে হ্রাস পাওয়ার এই যে প্রবণতা বা যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলবো কি বলতো, সম আয়ন প্রভাব। ওকে, চলো পরটা আমরা দেখবো যে পাউলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি কি বলে, বর্জন করা। ও কিছু বর্জন করতেছে, ও কি বর্জন করতেছে, ও বলে যে একই পরমাণুতে অবস্থিত দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হইতে পারবে না। ও কি বলে, একই পরমাণুতে অবস্থিত দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হইতে পারবে না, ন্যূনতম একটা কি হইতে হবে, অসমান হইতে হবে। বুঝছো এটা কার নীতি, আমাদের পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি কি বলে তাইলে, একই পরমাণুতে অবস্থিত দুইটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ এন, এল, এম এবং এস, এই চারটার কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হইতে পারবে না, ন্যূনতম একটা অসমান হবে। নীতি থেকে একটা আসবে, হয় আউবাউ নীতি, পাউলির বর্জন নীতি, অথবা আমাদের হুন্ডের নীতি। এই তিনটা থেকে একটা ক খ পাবাই, তুমি যেই বডি হও না কেন 100% শিওর থাকতে পারো। ওকে, দেখো এরপর দ্রাব্যতার গুণফল কাকে বলে। দ্রাব্যতার গুণফল কাকে বলে বলতো, দ্রাব্যতার গুণফল আমরা কি জানি, যে দ্রবণে উপস্থিত ক্যাটাইন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি, ওই যৌগের দ্রাব্যতার গুণফল। কোন আয়নের ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি, দ্রাব্যতার গুণফল। অর্থাৎ দ্রাব্যতার গুণফল কাকে বলবো বলতো, যে দ্রবণে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার গুণফলকে বলবো দ্রাব্যতার গুণফল। ঘনমাত্রার গুণফলকে কি বলবা, দ্রাব্যতার গুণফল বলবা। দেখো এরপর জীমান প্রভাব কি, জীমান প্রভাব। জীমান প্রভাব কাকে বলে ভালোভাবে মনে রাখবা, চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীগুলা আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, যাকে বলা হয় জীমান প্রভাব। কি, চুম্বক ক্ষেত্রের প্রভাবে রেখাগুলা যে সূক্ষ্ম সূক্ষ্ম আরো অসংখ্য রেখায় বিভক্ত হয় তাদেরকে বলবো জীমান প্রভাব। স্টার্ক প্রভাব কি, এটাও পরীক্ষায় আসতে পারে। স্টার্ক প্রভাব কি বলতো, যে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে রেখাগুলো যদি সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য রেখায় বিভক্ত হয় তাহলে তাদেরকে বলবো আমরা স্টার্ক প্রভাব। জীমান প্রভাব কি, চুম্বক ক্ষেত্রের প্রভাবে রেখাগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, সেটা আমাদের জীমান প্রভাব। আর স্টার্ক প্রভাব তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। ওকে, চলো পরটা আমরা দ্রাব্যতা বলতে কি বোঝো বলো তো। দ্রাব্যতা বলতে কি বোঝো, যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে, দ্রবণে পরিণত করতে কোনো দ্রবের যত গ্রাম দ্রবীভূত করতে হয় সে পরিমাণকে বলবো দ্রাব্যতা। আমরা এটা কি এককে, এটা গ্রাম এককে, তাই না? এটা তুমি কি বলবা, তুমি যদি মোল পার লিটারে বলতে চাও তাহলে কি বলবা, 1 লিটার দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণে দ্রবের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো, দ্রাব্যতা। অথবা 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণে দ্রব মিশ্রিত থাকে তাকে বলবো কি, দ্রাব্যতা। তুমি যদি গ্রাম এককে বলতে চাও ওকে বলো 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণে যত গ্রাম দ্রবের প্রয়োজন তাকে বলবা কি, দ্রাব্যতা। যত গ্রাম দ্রবের প্রয়োজন তাকে বলবা দ্রাব্যতা। সহজ কথায় 1 লিটার দ্রবণকে তোমার সম্পূর্ণ সম্পৃক্ত করতে যে পরিমাণে দ্রবের প্রয়োজন সেটাই দ্রাব্যতা। ওকে, পরের প্রশ্ন দেখো, কেলাসন কি। কেলাসন কি এটা আমাদের বুঝতে হবে। কেলাসন কি, উচ্চ তাপমাত্রায় কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণকে শীতল করলে ওই দ্রবটির দ্রাব্যতা হ্রাস পায়, তখন আয়নিক যৌগের আয়নিক গুণফল বেশি থাকায় দ্রবণটি কেলাস আকারে কি হয়, দ্রবণ থেকে আলাদা হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় কেলাসন। কিছু বুঝছো নাকি বোঝো নাই বলো। আমরা যদি উচ্চ তাপমাত্রায় কোনো দ্রবণকে শীতল করি, শীতল করার ফলে ওই দ্রবণের দ্রাব্যতা কি হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে। তো দ্রবণের দ্রাব্যতা হ্রাস হয়ে গেলে ওটা দ্রবণের আয়নিক গুণফলের পরিমাণ কি হয়ে যাবে, কম। তাই ওটা কি হবে বলতো, আমাদের দ্রবণে কি হয়ে যাবে, আমাদের আলাদা হয়ে যাবে বা অধক্ষেপ পড়বে। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কেলাসন। বুঝছো নাকি বোঝো নাই, যে আমাদের উচ্চ তাপমাত্রার দ্রবণকে যদি আমরা শীতল তাপমাত্রায় সম্পৃক্ত করি তাহলে ওই দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায়, যার ফলে দ্রবণটা কেলাস আকারে আমাদের ওই পাত্রের মধ্যে জমা হয়, যেটাকে বলতেছি কেলাসন। দেখো আংশিক পাতন কাকে বলবো, আংশিক পাতন কাকে বলবো, খুবই গুরুত্বপূর্ণ। যে
উপাদান সময়ের স্ফুটনাঙ্কের ব্যবধান 40°C কম হইলে তখন আংশিক পাতন প্রক্রিয়ায় তরল উপাদান সমূহ পৃথকীকরণ সম্ভব হয়। অংশ কলাম ব্যবহার করে পাতন প্রক্রিয়ায় মিশ্রণের তরল উপাদানকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় আংশিক পাতন। বুঝছো নাকি বোঝো নাই? যে কোনো দ্রবণের মধ্যে একাধিক উপাদান আছে এবং এই দ্রবণে যে উপাদানগুলো আছে এদের স্ফুটনাঙ্কের পরিমাণ 40°-এর কম, এদের স্ফুটনাঙ্কের ব্যবধান 40°-এর কম। এমন যদি হয় তাহলে এই উপাদানকে আমরা আংশিক পাতন প্রক্রিয়া কি করি? পৃথক করি। কোন দ্রবণে একাধিক উপাদান আছে যাদের কি বলতো স্ফুটনাঙ্কের ব্যবধান 40°C কম, তো 40°C কম যদি হয় এই দ্রবণের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলোকে আমি আলাদা করতে চাচ্ছি। কেমনে করব? আংশিক পাতনের মাধ্যমে করব। এই দ্রবণগুলো থেকে আমরা অংশ কলাম পদ্ধতি ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করতেছি, এই প্রক্রিয়াকে বলা হবে কি বলতো? আংশিক পাতন। বুঝছো? এমসিকিউতে আসে মানে আংশিক পাতনের জন্য দ্রবণের উপাদানগুলোর তাপমাত্রা পার্থক্য কত থাকতে হবে? 40-এর চেয়ে কম থাকতে হবে। কতর চেয়ে কম? 40-এর চেয়ে কম থাকতে হবে। পরের প্রশ্ন, ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফি কি? এটা আমাদের সিলেবাসে নাই, তারপরে একটু জেনে রাখতে হবে যদি আসে। দেখো, উদ্ভিদের রঙিন বস্তুকে বা বিভিন্ন জৈব যৌগকে একটা স্থির মাধ্যমে শোষণ করে অপর সচল মাধ্যমে দ্রবীভূত হওয়ার প্রবণতা বা বন্টন সহগ ভিত্তিক পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় ক্রোমাটোগ্রাফি। কিছু বুঝছো? আরেকবার দেখো। তো তুমি কি করবা? উদ্ভিদের রঙিন বস্তু বা বিভিন্ন জৈব যৌগকে একটা স্থির মাধ্যমে শোষণ করতে হবে। রঙিন বস্তু বা বিভিন্ন জৈব যৌগকে একটা স্থির মাধ্যমে শোষণ করবা, করার পরে কি করবা? অপর সচল মাধ্যমে ওইটাকে কি করবা? দ্রবীভূত করবা, করে বন্টন প্রক্রিয়ায় আমাদের এই দ্রবণকে যে পৃথক করতেছি এটাকে বলবো ক্রোমাটোগ্রাফি। ওকে, আমাদের সিলেবাসে নাই, তারপর একটু পড়ে রাখবো যদি আসে, তাই না? তারপর দেখো আয়নিক গুণফল কাকে বলে? এই যে আয়নিক গুণফল আমরা জানি যে কি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে কোনো দ্রবণের উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে বলবো কি বলতো? আয়নিক গুণফল। দ্রাব্যতার গুণফল কাকে বলবা? দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল কার হয় বলো? কেবল সম্পৃক্ত দ্রবণের জন্য, মনে রাখবা। দ্রাব্যতার গুণফল কেবল কার জন্য হয়? সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। আমাদের আয়নিক গুণফল সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য। আমাদের একটু আগে দেখছি যে দ্রাব্যতার গুণফল কাকে বলে? যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রার গুণফলকে বলে দ্রাব্যতার গুণফল। কিন্তু এখানে আমার কি বলতে হবে? তোমার যদি প্রশ্ন বলে যে আয়নিক গুণফল কাকে বলে, তাহলে তোমার বলতে হবে সম্পৃক্ত বা অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার গুণফলকে বলবা কি? আয়নিক গুণফল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি আমরা। তো ক নাম্বার তোমাকে যেইটুকু দেখাই দিলাম এইটুকু পড়লে মোটামুটি হবে, এইটুকু পড়লে তোমার মোটামুটি ইনশাল্লাহ ক নাম্বার এই গুণগত রসায়ন থেকে আবার হয়ে যাবে। এবার আমরা খ নাম্বার দেখব। দেখো বলতেছে বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতির প্রযোজ্য নাই। কারণ বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, দেখো 1s2 2s2, শেষ কক্ষপথে কে আছে? এস আছে। শেষ কক্ষপথে কে আছে বলতে? এস এর অরবিটাল সংখ্যা কয়টা? এস এর অরবিটাল সংখ্যা কয়টা? একটা। এস এর অরবিটাল সংখ্যা কয়টা? এরকম একটা। পি এর অরবিটাল সংখ্যা কয়টা বলো? পি এর অরবিটাল সংখ্যা কয়টা? এই যে তিনটা অরবিটাল, এই জন্য 6টা ইলেকট্রন থাকে। আমার যেহেতু এস তাই এর অরবিটাল সংখ্যা কত? 1। এস তাই অরবিটাল সংখ্যা 1। আমরা কি জানি বলতেছে হুন্ডের নীতির প্রযোজ্য নয় কেন? প্রথমেই বলবো আমরা জানি হুন্ডের নীতি কাকে বলে? সমশক্তি সম্পন্ন কোনো অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যাতে সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকে এবং ইলেকট্রনগুলোর দিক হয় একমুখী। সর্বাধিক সংখ্যা কি হবে? আমাদের বিজোড় অবস্থায় প্রবেশ করাতে হবে এবং দিক হয়ে কি করতে হবে? একমুখী করতে হবে। কিন্তু এইখানে আমাদের বেরিলিয়ামের জন্য এটা প্রযোজ্য না। কিসের জন্য? বেরিলিয়ামের মাত্র একটা অরবিটাল আছে। কি আছে? একটা অরবিটাল আছে। তো এর মধ্যে তুমি যেভাবে ইলেকট্রন দাও না কেন ওই সত্য তোমার মানবে। তুমি এর মধ্যে যেভাবে ইলেকট্রন দাও তোমার কি করতে হবে? দুইটা ইলেকট্রনকেই দিতে হবে। এখানে বিজোড় ইলেকট্রন কখনো থাকবে না। কেমন বুঝছো? বিজোড় যদি থাকে অথবা যদি একটা ইলেকট্রন হয় যদি হয় তাহলে একদিকে দিবা, একটা শেষ। দুটো হলে দুই দিকে দিবা। এই জন্য এটা আমার হুন্ডের নিয়ম এখানে আমাদের প্রযোজ্য নয়। বুঝছো? একটা অরবিটাল থাকার জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। যদি একাধিক অরবিটাল থাকতো তাহলে সবগুলোতে প্রথমে একটা করে ইলেকট্রন দিতাম এবং এদের দিক হয়তো একমুখী। এটা আমাদের হুন্ডের নিয়ম। তো এখানে মাত্র একটা অরবিটাল আছে, একে আবার কি করবে? একটা করে ইলেকট্রন দিবা, তাই না? এই জন্য আমাদের বেরিলিয়ামের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। তো প্রথমে হুন্ডের নিয়ম কাকে বলে বলবা? বিক্রিয়াটা দিবা, ইলেকট্রন বিন্যাসটা দিবা, তারপরে বলবা আমাদের বেরিলিয়ামের শেষ কক্ষপথে 2s অরবিটাল থাকে, 2s এ আমাদের অরবিটাল সংখ্যা 1, তাই হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। দেখো পরের প্রশ্ন, সময় আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায় কেন? বলছি সময় আয়নের প্রভাবে দ্রাব্যতা কেন হ্রাস পায় সেটা এখানে ব্যাখ্যা করবা। সময় আয়নের প্রভাবে দ্রাব্যতা কিসের জন্য হ্রাস পায় ব্যাখ্যা করবা। কেমন? আশা করি এটা তোমরা পারবা। দেখো পরেরটা, 2d অরবিটাল সম্ভব নয় কেন? যে কি 2d অরবিটাল সম্ভব নয় কেন? কোন অরবিটাল সম্ভব কেমনে বুঝবা? এমসিকিউ তে করাই দিছি না? যারা আমার এমসিকিউ ওয়ান শট ক্লাসটা করছো তাদের আশা করি তোমাদের 2 নাম্বার 3 নাম্বার অধ্যায়ে ক খ এর সাজেশন ক্লাস প্রয়োজন হবে না বা সিকিউ এর প্রয়োজন হবে না। ওই ক্লাসটা ভালোভাবে করলে তুমি ক খ সিকিউ সবকিছু নিজে পারবা। একটু নিজে চেষ্টা করে দেখো, ইনশাআল্লাহ তুমি পারবা। কারণ ওই ক্লাসে যত কম্প্যাক্ট আকারে 2 থেকে 3 ঘন্টার মধ্যে একটা অধ্যায় বুঝতেছো, যেটা তোমার কেমিস্ট্রি পুরো তোমার 2 বছর যেই জন্য পড়ার জন্য দিছে যেই বইটা, সেটা তোমাকে আমি ফার্স্ট পার্টে তোমার এমসিকিউ ওয়ান শটটা আমি কয় ঘন্টা দিছি? 5-7 ঘন্টা। 7 ঘন্টা তোমার ওয়ান শট দিছে। কত ঘন্টা? 7 ঘন্টা। তো তোমার 1 বছরের পড়াকে আমি যদি 7 ঘন্টায় কভার করতে চাই, এইটা আমার অসম্ভব না বলতো? 1 বছরের পড়াকে আমি যদি 7 ঘন্টায় কভার করতে চাই, এটা কি আসলে সম্ভব?
বলতো কোনোভাবে সম্ভব? কোনোদিনই সম্ভব না। তারপরে যতটা কম্প্যাক্ট করা যায়, টু দ্য পয়েন্ট করা যায়, আমি 7 ঘন্টার মধ্যে করার চেষ্টা করছি। যদি আমাদের এমন হয়তো সময় অনেক বেশি আছে, আমি কেমিস্ট্রির উপর আরো 5টা ক্লাস নিতে পারবো, ওকে 5টা যদি 7 ঘন্টা করে নিতে পারতাম, 5 7টা 35 ঘন্টা, তাহলে 100% ভাবে কভার করে দেওয়া যেত। যে একটা অধ্যায়ের উপর 7 ঘন্টা করে ক্লাস নেবো, একটা অধ্যায়ে যা আছে একদম 7 ঘন্টা করে লাগবেই না। কোনো অধ্যায়ের 100% তোমাকে বোঝানোর জন্য 7 ঘন্টা লাগবেই না। তারপর 7 ঘন্টা করে একটা অধ্যায়ের উপর যদি ক্লাস নেওয়া হয়, যা আছে অধ্যায়ের একদম 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কিন্তু আমাদের 5টা অধ্যায় মিলে 7 ঘন্টা ক্লাস নিতে হচ্ছে। সো এই জন্য আমাদের ক্লাসে যতটা কম্প্যাক্ট করা যায় চেষ্টা করছি ততটা কম্প্যাক্ট করার জন্য। এই যুগে অনেক জিনিস একটু ফাস্টে যাওয়া লাগছে, সব টপিক কভার করার জন্য অনেক জিনিস একটু ফাস্ট যাওয়া লাগছে। তো যারা বোঝে নাই, একটু যেটা বুঝতেছেন ওটা আরেকবার দেখবা বা নিজে চেষ্টা করবা, তাইলেই পারবা। সবাই আমাদের বেশি থাকলে আরো ডিটেলসে আমরা ব্যাখ্যা করতে পারতাম, আরো সুন্দর করে বুঝাই দিতে পারতাম। তো আমাদের সময়ের এখানে আমাদের একটা লিমিট আছে, তাই আমাদের এইটা সম্ভব হচ্ছে না। এই জন্য ক্লাস আমাদের টু দ্য পয়েন্ট হইতে হবে, কম্প্যাক্ট হইতে হবে, যাতে তোমরা এই পরীক্ষার আগের দিনে অল্প সময়ের মধ্যে অনেক কিছু কভার করে যাইতে পারো। দেখো 2D আমাদের কিসের জন্য সম্ভব নাই বলছি না, আমরা কেমনে বুঝবা? দেখো এখানে 2D, এখানে n এর মান কত বলো? n এর মান 2। n এর মান যদি 2 হয়, l এর মান কত হবে? n এর মান 2 হইলে l এর মান কত হবে? আমরা কি জানি l এর মান কি হয় বলো? l এর মান 0 সহ কত? n-1 পর্যন্ত। l এর মান কি হয়? l এর মান 0 সহ n-1 পর্যন্ত। এখানে n এর মান যদি 2 হয়, l এর মান কত হবে? l এর মান হবে 0 1। l এর মান 0 হইলে কি বলবো? s, 1 হইলে কি বলবো? p। অর্থাৎ আমাদের কেবল আমাদের 2s এবং 2p অরবিটাল সম্ভব। 2s এবং 2p অরবিটাল সম্ভব, 2d সম্ভব না। বুঝছো? এটা ব্যাখ্যা করতে পারবা না? বলবা যা এখানে n এর মান 2, আমরা জানি l এর মান হয় 0 সহ n-1 পর্যন্ত, অর্থাৎ l এর মান হবে 0 এবং 1। l এর মান 0 হলে 1, l এর মান 0 হলে s, 1 হলে p, অর্থাৎ আমাদের 2s এবং 2p অরবিটাল সম্ভব, 2d অরবিটাল সম্ভব না। শেষ। মুখস্থ করতে হবে বলো তো? এগুলো কি মুখস্থ করার মতো বিষয়? মুখস্থ করার মতো কোনো বিষয় না এগুলা, জাস্ট বুঝে বুঝে পড়বে তাইলে হবে। বলতেছে দেখো, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। বলতো দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব কি মনে আছে? যে আমরা গ্যাসের ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করি, ওই গ্যাসের দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়। গ্যাসের জন্য তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক কি বলো? তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক বাস্তবায়িত। দেখো তাহলে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে হবে, দুইটা বিষয় মনে রাখবা। যে তাপহারী বিক্রিয়া, কি বলতো? তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ায় ডেলিসের মান কি আমরা জানি? ডেলিসের মান আমরা জানি পজিটিভ। এবং তাপ উৎপাদী বিক্রিয়া, বলো তাপ উৎপাদী বিক্রিয়া ডেলিসের মান কি? তাপ উৎপাদী বিক্রিয়া ডেলিসের মান নেগেটিভ। ওকে, ভালোভাবে মনে রাখবা। তাপহারী বিক্রিয়া ডেলিসের মান পজিটিভ। তো তাপহারী বিক্রিয়া আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে দ্রব কি করবে? তাহলে দ্রবণ কি করবে? অতিরিক্ত পরিমাণ দ্রব সৃষ্টি করবে। কি বলছি? তাপহারী বিক্রিয়ায় আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে দ্রাবক অতিরিক্ত পরিমাণে কি করবে? তাপ শোষণ করবে। তাপ শোষণ করার ফলে দ্রব বেশি পরিমাণে কি হবে? দ্রবীভূত হবে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের তাপহারী বিক্রিয়ায় ডেলিসের মান পজিটিভ, অর্থাৎ তাপ বৃদ্ধি করলে দ্রবটা কি করবে? তাপ শোষণ করবে। তাপ শোষণের ফলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আমাদের তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয় বলতো? দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া ডেলিসের মান নেগেটিভ, তাহলে এখানে কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে তাপের শোষণ ঘটে না, বিকিরণ ঘটে, তাপ বিকিরণ করে দেয়, ফলে কি হয়? দ্রাব্যতা হ্রাস পায়। বুঝছো? আশা করি বুঝছো যে তাপহারী বিক্রিয়ায় কেমন মনে রাখবা। তাপহারী বিক্রিয়া ডেলিসের মান পজিটিভ মানে তাপমাত্রা বৃদ্ধি করলে পজিটিভ, মানে কি বোঝে? বৃদ্ধি পাওয়া। তাই তাপমাত্রা বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে, কারণ তাপহারী বিক্রিয়ায় তুমি তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ কি করবে? শোষণ করবে। এবং তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপ প্রদান করো, এই জন্য তাপ কি করবে? অবিকিরণ করে দিবে। তাপ বিকিরণ করলে কি হবে? দ্রাব্যতা হ্রাস পাবে। এইটা সুন্দর করে লিখবা, সহজভাবে মনে রাখবা। তাপহারী বিক্রিয়া ডেলিসের মান পজিটিভ মানে কি? তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে তাপ শোষণের জন্য। তাপহারী বিক্রিয়ার জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য তার ঠিক বিপরীত। আর যেখানে যে বিক্রিয়াটা আমাদের তাপ উৎপাদী বা তাপহারী না, সেখানে আমাদের তাপমাত্রা পরিবর্তনে দ্রাব্যতার কোনো প্রভাব নেই। ওকে, পারবা না ব্যাখ্যা করতে? যেটা বলছি এইটা সুন্দর করে লিখবা, তাইলে হবে। ওইখানে যা আছে ওইটা লেখার প্রয়োজন নেই। ওইখানে আমি যা বলছি ওইটাই লেখা আছে, কিন্তু একটু ঘুরে পাচাই। যেভাবে বললাম ওইভাবে সুন্দর করে লিখবা, তাহলে হবে। যে কি বলতো? দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করবা। বলবো দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব আমাদের তাপহারী এবং তাপ উৎপাদী এই দুটা বিক্রিয়ার উপর ডিপেন্ড করে। তো তাপ উৎপাদী যদি বিক্রিয়া হয়, সেখানে তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপ উৎপাদী বিক্রিয়া হলে তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের তাপ কি করে? শোষণ করে, যার ফলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আর তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ডেলিসের মান নেগেটিভ, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? তার ঠিক বিপরীত কাজ হবে। এটা সুন্দর করে লিখে দিবা, তাইলে 2 মার্ক দিয়ে দিবে টিচার। দেখো, জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি কেন ব্যবহার করা হয়। মনে রাখবা, আমাদের ইউভি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 380 ন্যানোমিটার। কত? 10 থেকে 380 ন্যানোমিটার। কেমন? এবং আমাদের জাল টাকা শনাক্তকরণের প্রসেসটাকে আমাদের যে আসল টাকার মধ্যে আমাদের সিকিউরিটি ডিভাইস আকারে আমাদের ফসফর নামক এক ধরনের বিশেষ পদার্থ থাকে।
কি থাকে সিকিউরিটি ডিভাইস হিসেবে, টাকার মধ্যে সিকিউরিটি ডিভাইস হিসেবে ফসফর নামক এক ধরনের বিশেষ পদার্থ থাকে। ফসফর আমাদের কি বলতো, সে কি করে আমাদের অনুপ্রভা সৃষ্টি করে। ফসফর কি করে অনুপ্রভা সৃষ্টি করে। তো আমাদের এই ধরনের অনেক পদার্থই থাকতে পারে, অনুপ্রভা সৃষ্টি হয় অনেক ধরনের পদার্থই থাকতে পারে। আমাদের সিকিউরিটি ডিভাইসের টাকার মধ্যে কি থাকে, ফসফর নামক এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ থাকে। আমরা যখন ইউভি রশ্মি টাকার মধ্যে প্রবেশ করাই তখন আমাদের এই ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মিকে টাকা কি করে, ফসফর শোষণ করে। আমাদের ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মিকে আমাদের ফসফর কি করে, এই আলোটা শোষণ করে। আলো শোষণ করে তার শক্তি বৃদ্ধি করে, শক্তি বৃদ্ধির ফলে আবার কি করে একসময় ওই শক্তিটা আলো আকারে বিকিরণ করে, নির্দিষ্ট আলো আকারে বিকিরণ করে, যেটা আমাদের দেখতে পাই। বুঝছো কি হলো, আরেকবার ভালোভাবে বুঝো যে আমাদের কি হইলো, টাকার মধ্যে সিকিউরিটি ডিভাইস হিসেবে ফসফর নামক এক ধরনের বিশেষ পদার্থ থাকে, কেমন, যেটা আমরা দেখতে পাই না। তো আমরা কি করি, যখন আমরা এই টাকার মধ্যে আমরা যখন ইউভি রশ্মি ফালাই, ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দেখতে পাবো 10 থেকে 380 আমরা দেখতে পাবো না। তো এই তরঙ্গ দৈর্ঘ্য ফালানোর ফলে কি হবে, তোমার এই তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা টাকার মধ্যে ফালাই, টাকা কি করবে, এই তরঙ্গ থেকে শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করে এই শক্তিকে আলো আকারে বিকিরণ করবে। কোন আলো আকারে, রঙিন বর্ণের আলো আকারে বিকিরণ করবে, যেটাকে আমরা নির্দিষ্ট বর্ণ আকারে দেখতে পাবো। বুঝছো, এইভাবে আমরা কি করতে পারি, জালটাকে শনাক্ত করতে পারি। এভাবে আমরা কি করতে পারি, জালটাকে শনাক্ত করতে পারি। তো যেটা আসল টাকা সেখানে ফসফর নামক বিশেষ পদার্থ থাকে, কিন্তু যেটা নকল টাকা সেখানে ওরা এই পদার্থটা দিতে পারে না। এই জন্য এভাবে আমরা শনাক্ত করতে পারি। পারবে না পরীক্ষায় আসলে কি বলবা, একটা কথা যে ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বলে দিবা 10 থেকে 380, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এবং আমরা টাকাতে সিকিউরিটি ডিভাইস হিসেবে কি ইউজ করা হয়, ফসফর ইউজ করা হয়। এই ফসফরের মধ্যে যখন আমরা ইউভি রশ্মি ফালানো হয়, ইউভি রশ্মির ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য সে গ্রহণ করে তার ইলেকট্রনকে উত্তেজিত করে এবং ওই ইলেকট্রন শক্তিকে বিকিরণ করে নির্দিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে, যেটাকে আমরা রঙিন বর্ণ হিসেবে দেখতে পাই। এভাবে জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহৃত হয়। এবার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বোঝায় বলো তো, বলো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বোঝায়, আমরা কি জানি দ্রাব্যতা কি জানি, যখন নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব্যকে যে পরিমাণে দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় কি দ্রাব্যতা। তো তোমার 36 গ্রাম দ্রাব্যতা মানে কি বুঝবা, এটাকে তোমাকে আমি তোমাদেরকে এটা বুঝাইছি যে 36 গ্রাম মানে কি বোঝায়, এটা কোন এককে বোঝাচ্ছে, গ্রাম এককে, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে কত 36 গ্রাম দ্রব আছে। কত গ্রাম বলো তো, 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম, 36 গ্রাম। 36 গ্রাম কি আছে, দ্রব আছে। দেখো দ্রাব্যতা 36 মানে কি বোঝায়, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে 36 গ্রাম দ্রব আছে। 100 গ্রাম দ্রাবকের মধ্যে 36 গ্রাম দ্রব আছে। তাহলে এখানে আমাদের দ্রবণের আয়তন কত হবে বলো তো, দ্রবণের আয়তন কত হবে, 100 যোগ 36, 136 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। এটা আমাদের সম্পৃক্ত দ্রবণ। বুঝছো, এই একটা কথা লিখলে 2 মার্ক। পরেরটা দেখো, পরেরটা আয়ার রশ্মির ব্যবহার লিখো। আয়ার রশ্মি কোন কোন কাজে ব্যবহার করে, এটা পরীক্ষায় আসে এমসিকিউ থেকে, কেবল এটা অনেকেই পড়ো না। আয়ার রশ্মি কোন কোন কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে আমাদের জৈব যৌগের শনাক্তকরণে আমরা কোন রশ্মি ব্যবহার করি বলতো, জৈব যৌগের শনাক্তকরণে মিডল আয়ার ব্যবহার করা হয়। মনে রাখবা, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোন আয়ার ব্যবহার করা হয়, মিডল আয়ার ব্যবহার করা হয়। আর ফার আয়ার কি করতে পারে, ত্বকের মধ্যে গিয়ে আমাদের অনুমতি সৃষ্টি করতে পারে। ওকে, তো আয়ার রশ্মির ব্যবহার দেখো একটু পড়ে নেবা, যে আয়ার রশ্মির ব্যবহার বিভিন্ন ধরনের, আমরা চিকিৎসার ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার করতে পারি। যেমন চিকিৎসার ক্ষেত্রে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন পরিমাপে আমরা কোন রশ্মি ব্যবহার করি, আয়ার রশ্মি। মনে রাখবা, রক্তের হিমোগ্লোবিন নির্ণয় কেমন। এরপরে আমাদের রক্ত সঞ্চালন বাড়ানোর মাধ্যমে মাংসপেশির ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করি মাথার খুলির কার্যক্রম নির্ণয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছিল, আমি যেবার পরীক্ষা দিই, যে মাথার খুলির কার্যক্রম নির্ণয় কোন রশ্মি ব্যবহার করা হয়, আয়ার রশ্মি ব্যবহার করা হয়। নবজাতকের মস্তিষ্কের ক্ষত এবং গঠন কাঠামোর ধারণা পেতে আয়ার রশ্মি ব্যবহার করা হয়। এছাড়াও পদার্থের গঠন নির্ণয়ে, যোগাযোগ ব্যবস্থায়, রিমোট কন্ট্রোল ব্যবস্থায় আমরা কোন রশ্মি ব্যবহার করি, আয়ার রশ্মি। খুব ভালো করে এই ব্যবহারটা পড়ে নিবা, খুব ভালো করে পড়বা। ওকে, দেখো পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কি বলতেছে, ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, ব্যাখ্যা করো। আমরা জানি কিসের জন্য, দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। ক্রোমিয়াম কত বলো তো, ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস করো, যে 1s2 2s2 2p6 3s2 কি বলতো 3p6। তারপর আমাদের কোথায় যাবে, তারপর আমাদের যাবে 3d এবং 4s। এর মধ্যে ঝামেলা দেখো, আহ্বানীতি অনুযায়ী আমরা কি জানি, ইলেকট্রন আগে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তাই না। এদিকে কত হয়েছে দেখো, 4 10 12 6 18 হয়েছে। তারপর আমাদের কত করতে হবে, 24। তো আহ্বানীতি অনুসারে আমাদের ইলেকট্রন 3d এবং 4s এর মধ্যে কোথায় যাবে, আগে 4s এ কয়টা যাবে, 4s এ যাবে 2টা। তাহলে কত হয়ে গেছে 20, আর এখানে কত হবে 24, তাই না। তো আমাদের আহ্বানীতি অনুসারে তো ইলেকট্রন বিন্যাস এমনই হওয়ার কথা যে আগে সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ হবে, মানে 4s এর শক্তি কম, তাই আগে 2টা ইলেকট্রন নিয়ে পূর্ণ হবে, তারপরে কোথায় যাবে, 3d তে যাবে। কিন্তু ক্রোমিয়ামের জন্য এখানে ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রমটা কি, আমরা কি জানি বলো, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল কি হয়, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল মনে রাখবা কি হয়, স্থিতিশীল হয়। অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। কি বলতো, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। অর্ধপূর্ণ মানে কি বলতো, ডি তে পূর্ণ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 10টা। অর্ধেক থাকা মানে কি 5টা, তাই না। পি এর উপর কয়টা থাকতে পারে, সর্বোচ্চ 6টা। অর্ধেক থাকা মানে কি p3, তাই না। সেম ভাবে ডি এর উপর সর্বোচ্চ থাকতে পারে 10, অর্ধেক থাকা মানে কত বলতো, 5।
তো এরকম অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল আমাদের কি হয়, বেশি স্থিতিশীল হয়। তো এই অর্ধপূর্ণ কাঠামো অর্জনের জন্য ডির উপর দেখতেছে 4টা ইলেকট্রন, তো ডি চেষ্টা করবে এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নেওয়া। ডি কি করবে, এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। ডি কি করবে বলতো, এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। নিয়ে নিয়ে কি হবে, এখানে 3d সে 5 হয়ে যাবে এবং 4s1 হয়ে যাবে। তাহলে দেখো দুইজনে কি হয়ে গেছে, অর্ধপূর্ণ। তার মানে কি দুইজনই বেশি স্থিতিশীল হয়ে গেছে। তো এই স্থিতিশীল কাঠামো অর্জনের জন্য ক্রোমিয়াম আমাদের আহ্বায়ক নীতি মানে না। ক্রোমিয়াম কপার এই দুটো আহ্বায়ক নীতি মানে না। বুঝছো? আশা করি সবাই বুঝছো যে ক্রোমিয়াম কিসের জন্য আহ্বায়ক নীতি মানে না। আসলে আশা করি ব্যাখ্যা করতে পারবা ক্রোমিয়াম এবং কে, কপার, এরা আমাদের কোন নীতি মানে না, আহ্বায়ক নীতি মানে না। তো এটা বলবা যে আমরা জানি আহ্বায়ক নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর প্রবেশ করবে, সেই হিসেবে শেষ কক্ষপথে ইলেকট্রন এমন হওয়ার কথা ছিল, কিন্তু অর্ধপূর্ণ কাঠামো অর্জনের জন্য একটা ইলেকট্রন কোথায় যাবে, 3d5 এ যাবে। এই জন্য আমাদের এটা আহ্বায়ক নীতি মানে না। ওকে, দেখো পরেরটা, কোন দ্রবণে সোডিয়াম প্লাস আয়নের উপস্থিতি কিভাবে শনাক্ত করবে? কোন দ্রবণে সোডিয়াম প্লাস আয়নের উপস্থিতি তুমি কিভাবে শনাক্ত করবা বলতো? সোডিয়াম আয়নকে কার মাধ্যমে শনাক্ত করবা? এগুলো তোমাদের শিখাই দিছি। কার মাধ্যমে? যে পটাশিয়াম কি ছিল বলতো, পটাশিয়াম K2H2Hb2O7। পটাশিয়াম পাইরো অ্যান্টিবন্ডের সঙ্গে কার বিক্রিয়া দিবা তুমি? এর সঙ্গে কার বিক্রিয়া দিবা? সোডিয়ামের বিক্রিয়া দিবা। দেওয়ার ফলে কি তৈরি হবে বলতো? এর সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া দিবা, তার ফলে কি তৈরি হবে? সোডিয়াম Na2H2Hb2O7। এর বর্ণটা কি? সাদা। এটার কি? সাদা বর্ণের অধক্ষেপ পড়বে, যার মাধ্যমে সোডিয়ামকে শনাক্ত করবা। তো আয়ন শনাক্তকরণ তোমাদের ডিটেইলসে দেখাই দিছি, তোমরা দেখে নিবা। কেমন? দেখো পরেরটা অর্ধপূর্ণ পি অরবিটাল। অর্ধপূর্ণ কি বলতো? পি অরবিটাল অধিক স্থিতিশীল কেন, ব্যাখ্যা করো। এটা আগের মাত্রই বলে দিছি, আগেরটাই বলে দিছি অর্ধপূর্ণ কিসের জন্য স্থিতিশীল, একটু পরে নিবা। তারপরে দেখো শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ না কেউ এটা খ নাম্বারে পাবাই, কোনো না কোনো বোর্ডে খ নাম্বারে এটা পাবা। দেখো শিক্ষা পরীক্ষায় আমরা গাঢ় HCl কেন ব্যবহার করি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কিসের জন্য? নাইট্রেট লবণের তুলনায় ধাতব ক্লোরাইড অধিক কি বলতো, উদ্বায়ী। নাইট্রেট লবণের তুলনায় ধাতব ক্লোরাইড অনেক বেশি উদ্বায়ী হয়। এই কারণে HCl সহ ধাতব লবণকে শিখায় উত্তপ্ত করলে উদ্বায়ী ক্লোরাইড উৎপন্ন হয় এবং তা বুনসেন শিখায় তাপে বাষ্প আকারে উড়ে যায়। উড়ে যাওয়ার সময় বুনসেন শিখায় নিজস্ব বৈশিষ্ট্যমূলক বর্ণ ছড়ায়। এই জন্য শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়। কিছু বুঝছো? কিচ্ছু বুঝি নাই ভাই? দেখো বুঝতে হবে না। মনে করেন একটা ধাতু Mx, এটা কি ধাতু? এই ধাতুকে আমরা যদি বনসেন শিখাই কি করি, তাপ দিই, তাহলে এই ধাতুটা আমাদের বর্ণ প্রদান করবে না, বা এই ধাতুটা তলরেও রূপান্তর হতে পারে, ফলে ধোঁয়ার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা কি করতে পারি, বনসেন শিখাই ধাতুটা কি আছে এটা আমার বোঝার জন্য কি করবে, এটাকে গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া দিব। কার? গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া দিব। গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া দিলে এই ধাতুটা আমার কি হয়ে যাবে বলতো? আমাদের লবণে রূপান্তর হবে। কি লবণে রূপান্তর হবে? কি লবণ? উদ্বায়ী লবণ। উদ্বায়ী মানে কি বলতো? যাকে কঠিন থেকে সরাসরি কিসে রূপান্তর হয়ে যায়, যেটা কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তর হয়ে যায়। তো আমাদের এই যে HCl এর সঙ্গে এই ধাতুর বিক্রিয়া দেওয়ার জন্য সেটা উদ্বায়ী লবণে রূপান্তর হয়। তাহলে কি হচ্ছে বলতো, আমরা HCl এর গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া দিলে কি হয়, আমাদের উদ্বায়ী লবণ রূপান্তর হয়। কি হয় বলতো? উদ্বায়ী লবণে রূপান্তর হয়। তো উদ্বায়ী লবণে রূপান্তর হলে ফায়দা কি? এই লবণকে আমরা যদি তাপ দেই, লবণটা সরাসরি বাষ্পে রূপান্তর হয় এবং এই বাষ্পটা আমাদের দৃশ্যমান বর্ণ আকারে হয়। বুঝছো? এই জন্য আমাদের শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়। কিসের জন্য? মেইন উদ্দেশ্য কি? উদ্বায়ী কিসে লবণে রূপান্তর করার জন্য। ব্যাখ্যা করতে পারবো না? বলবা উদ্বায়ী লবণে রূপান্তর করার জন্য বুনসেন শিখায় আমাদের গাঢ় HCl ব্যবহার করা হয়। এর ফলে কি হয়, ধাতুর সঙ্গে বিক্রিয়া দিলে উদ্বায়ী লবণ তৈরি হয়, যেটা আমাদের কি একটা বর্ণ প্রদর্শন করে। কেমন? এর পরের প্রশ্ন দেখো, অনুপ্রভা কেমন সৃষ্টি হইতে শিখাইছে তোমাদের। দেখো অনুপ্রভা কিভাবে সৃষ্টি হয় তোমাদের বলছি না, যে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ কি করে আমাদের নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি করে শোষণ করে তার ইলেকট্রনের শক্তি বাড়ায়। ইলেকট্রনের শক্তি বাড়ানোর ফলে ওই স্পিনযুক্ত ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায়, যার ফলে শক্তি বাড়ার কারণে উচ্চ শক্তি স্তর থেকে আবার যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন একটা নির্দিষ্ট আলো কি করে বিকিরণ করে, যেটা আমাদের বর্ণ আকারে প্রদর্শন করে। এইভাবে অনুপ্রভা সৃষ্টি হয়। খুবই সহজ। দেখো এবার আমরা দেখবো পরের অধ্যায়, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো তোমার মোটামুটি 2 নম্বর অধ্যায়ে 30টার মতো করাই দিছি। ইনশাআল্লাহ এই 30টা করলে তোমার কভার হয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে চাইলে তোমরা লাস্ট ইয়ার 23-24 প্রশ্ন পড়তে পারো, 23-24 কখ পড়তে পারো, পড়তে যদি চাও। আর নাও যদি চাও তাহলে এটা দেখতে পারো। ওকে, দেখো অরবিটাল সংকরায়ন কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ। অরবিটাল সংকরায়ন কাকে বলে, কোনো না কোনো বোর্ডের কোনো না কোনো পরীক্ষায় আসবে। অরবিটাল সংকরায়ন কাকে বলে? দেখো বিক্রিয়াকালে কোনো পরমাণুর যুদ্ধতা স্তরে বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিলিত হয়ে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কি বলতো? সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। কিছু বুঝছো? দেখো সহজ কথায় বিক্রিয়াকালে 2 বা ততোধিক অরবিটাল পরস্পরের সঙ্গে মিশ্রিত বা মিলিত হয়ে যে সমশক্তির সমগুণ সম্পন্ন নতুন অরবিটাল বা শক্তি স্তর তৈরি করে সেটাকে বলবো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। ওকে, সিগমা বন্ধন কাকে বলে বলতো? সিগমা বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন সৃষ্টির সময় দুটো পরমাণু পরস্পরের সঙ্গে কি সামনাসামনি মিলিত হওয়ার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? সিগমা বন্ধন বলবো। কি বলবা? যে সমযোজী বন্ধন সৃষ্টির সময় দুটো অরবিটালের পরস্পর সামনাসামনি মিলিত হলে কি তৈরি হয়? সিগমা বন্ধন। পাশাপাশি মিলিত হলে পাই বন্ধন। পাশাপাশি মিলিত হলে পাই বন্ধন। দেখো তো এগুলো কি তোমার আমার দেখাই দেওয়ার প্রয়োজন ছিল না? এগুলো তোমাদের কি
ওই এমসিকিউ ক্লাসে কিন্তু কভার কইরা দিছি। ওকে, ওই এমসিকিউ ক্লাসে তোমার যদি বেসিক কেমিস্ট্রির প্রবলেম থাকে তো বেসিককে তোমার কি করবে, ইমপ্রুভ করবে, তোমার বেসিকের ঘাটতিগুলো পূরণ করে দেবে ইনশাআল্লাহ। জাস্ট ওই 5-7 ঘন্টার ক্লাসে পরবর্তীতে অ্যাডমিশনে যদি ভাইয়ার ক্লাস করার সুযোগ হয় ইনশাআল্লাহ তোমার যত গ্যাপ আছে একদম বেসিক 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাকে প্রো বানায় দেওয়ার জন্য যেই ক্লাসগুলো প্রয়োজন, যেই কন্টেন্টগুলো প্রয়োজন সেগুলো ইনশাআল্লাহ পাবা। জাস্ট ক্লাস ভালোভাবে যদি করো, ক্লাসে তোমাকে যা পড়াবো, যা করাই দেবো স্লাইডে, এইটা যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে, যে কোনো ভার্সিটিতে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা। এরপরে আমরা শিখবো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। এগুলোর সংজ্ঞা তোমাদের শিখাই দিচ্ছি আমি, এই জন্য আমি এগুলো ডিটেলসে যাবো না। তড়িৎ ঋণাত্মকতা কি? সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় দুইটা পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন জোড়া কোনো পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা দেখায় তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলবো? আরেকবার, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া কোনো পরমাণু তার নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা তাকে বলবো তড়িৎ ঋণাত্মকতা বলবো তাকে। দেখো পরের প্রশ্ন, হাইড্রোজেন বন্ধন কাকে বলে? হাইড্রোজেন বন্ধন কাকে বলে পারবা না? হাইড্রোজেন বন্ধন গঠন করার শর্ত দুইটা, একটা কি হইতে হবে, যার সঙ্গে যুক্ত হইতে হবে তার তীব্র, সেটা কি হইতে হবে, তীব্র তড়িৎ ঋণাত্মক। কি হইতে হবে বলতো? তীব্র তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হইতে হবে। আরেকটা কি, দ্বিতীয় শর্ত কি, আকার ছোট হইতে হবে। হাইড্রোজেন কেবল তাদের সঙ্গে বন্ধন গঠন করতে পারে যাদের আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতার মান খুবই বেশি। তো হাইড্রোজেন কেবল হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে কার সঙ্গে? এই শর্তটা ফিল আপ করে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে কে? নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। হাইড্রোজেন বন্ধন দুই ধরনের, একটা অন্ত আণবিক আর একটা কি আন্ত আণবিক। বলছিলাম অন্ত মানে কি অন্তর কোথায় থাকে? ভিতরে থাকে। তারপর নিজেদের মধ্যে যে বন্ধন সেটা মানে কি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আন্ত মানে কি আন্তর্জাতিক, অর্থাৎ নিজেদের বাহিরে যেই বন্ধনটা সেটা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। ওকে, চলো পরেরটা, পোলার আয়ন কাকে বলে? পোলার আয়ন কাকে বলে বলো তো? পোলার আয়ন কাকে বলে? দেখো, যদি কোনো ক্যাটায়ন একটা অ্যানায়নের খুব নিকটে আসে তখন ক্যাটায়ন নিউক্লিয়াসের অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে, অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে। ইলেকট্রন মেঘের এ ধরনের স্থানান্তরকে বলা হয় পোলার আয়ন। শিখেছি না যে পোলার আয়ন বা বিকৃতি কি? পোলার আয়ন কোথায় আমরা ব্যাখ্যা করি বলো তো? পোলার আয়ন কোন কাজে লাগে? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য লাগে পোলার আয়ন। এবং পোলারিটি কোন কাজে লাগে? সমযোজী যৌগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য লাগে কি আমাদের পোলারিটি। বুঝবা, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য লাগে পোলারিটি। আর পোলার আয়ন আয়নিক বৈশিষ্ট্যে যে সমযোজী বৈশিষ্ট্য আছে সেটা ব্যাখ্যা করার জন্য লাগে পোলার আয়ন। ক্লিয়ার? পোলার আয়ন কাকে বলে? খুব ভালোভাবে, যখন কোনো পরমাণুর ক্যাটায়ন মানে পজিটিভ, দেখো পজিটিভ যখন ক্যাটায়ন যখন এরকম অ্যানায়নের সংস্পর্শে আসবে কি করবে? ক্যাটায়ন যখন অ্যানায়নের সংস্পর্শে আসবে তখন ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসে কি করবে? বিকর্ষণ করবে। এই বিকর্ষণের ফলে কি হবে? এই যে অ্যানায়নের নিউক্লিয়াস এরকম বিকৃত হয়ে যাবে, অ্যানায়নের নিউক্লিয়াস কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। এই ঘটনাকে আমরা বলবো পোলার আয়ন। ক্লিয়ার? যে কোনো পরমাণুর ক্যাটায়ন যখন অ্যানায়নের সংস্পর্শে আসে তখন ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসে কি করে? বিকর্ষণ করে। এই বিকর্ষণের ফলে অ্যানায়নের যে বিকৃতি ঘটে যাকে বলবো আমরা পোলার আয়ন। ওকে, চলো পরেরটা কি বলতেছে? চালকোজেন কাকে বলা হয়? চালকোজেন কাকে বলা হয় বলো? গ্রুপ 16 এর মৌলকে কি বলা হয়? চালকোজেন। কিসের জন্য? এগুলোকে আকরিক উৎপাদনকারী, যেমন আকরিক পাই, আকরিকের মধ্যে এই মৌলগুলো পাওয়া যায়, এই জন্য এদের বলা হয় চালকোজেন। ক্ষার ধাতু কাকে বলে? ক্ষার ধাতু কাকে বলে বলো? ক্ষার ধাতু কাকে বলবা? গ্রুপ 2 এর মৌলকে আমরা কি বলি? ক্ষার ধাতু। কিসের জন্য? যে সকল মৌল পানির সঙ্গে বিক্রিয়ায় তীব্র ক্ষার উৎপন্ন করে তাদের বলবো ক্ষার ধাতু। ওকে, পরেরটা, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কি? পারবা না? আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কি বলছে? আন্ত মানে কি আন্তর্জাতিক, অর্থাৎ নিজ যৌগের বাহিরে একাধিক যৌগের মধ্যে যেই বন্ধন সেটা আমাদের কি? আন্ত আণবিক। নিজ যৌগের বাহিরে একাধিক যৌগের মধ্যে যেই বন্ধন সেটা আমাদের কি বলতো? আন্ত আণবিক। মনে করো এই একটা বেনজিন, বেনজিন গোল্লা ওইস, তারপরে পাশে আরেকটা বেনজিন গোল্লা আছে। কি আছে? বেনজিন গোল্লা আছে, বলতো বেনজিন গোল্লা আছে। তো এখানে কি করবে? এই যে এই একটা বেনজিন পাশের বেনজিনের সঙ্গে এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। এই ধরনের বন্ধনকে আমরা কি বলবো? এই ধরনের বন্ধনকে বলবো আন্ত আণবিক। কি বলবো? আন্ত আণবিক। আর অন্ত আণবিক কি? নিজের মধ্যে যখন করে। কার মধ্যে? নিজের মধ্যে। অর্থাৎ এখানে একটা যদি মনে করো আমার NO3 থাকতো, কি থাকতো? NO3 থাকতো। কেমন? তো এখানে নাইট্রোজেন আছে না, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন কি করতো? আমাদের বন্ধন তৈরি করতো, যেটাকে বলতাম অন্ত আণবিক বন্ধন। কেমন? পরীক্ষায় কেউ না কেউ এই প্রশ্ন পাবাই যে কি বারবার বলে দিচ্ছে অন্ত আণবিক বন্ধন কাকে বলে? হাইড্রোজেন বন্ধন। আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে? অথবা তোমার পানি তরল হইলেও হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস কেন? ব্যাখ্যা করো হাইড্রোজেন বন্ধনের। তারপরে আরেকটা আমাদের কি আছে যে অন্ত আণবিক এবং আন্ত আণবিকের মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে বলতো? আন্ত আণবিক হাইড্রোজেনের মধ্যে। কারণ আন্ত আণবিক কি এরকম বিশাল অণু, এর সঙ্গে আরেকটা যুক্ত হবে, এর সঙ্গে আরেকটা যুক্ত হবে, অণুর আকার বড়, তার মানে কি ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম বেশি।
তো যা বললাম এই 4 থেকে 5টা প্রশ্নের মধ্যে একটা পাবাই তোমার, যেই বডি হোক না কেন ইনশাল্লাহ। দেখো আয়নীকরণ শক্তি কাকে বলে শিখাইছি না, যে আয়নীকরণ শক্তি কি ছিল, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণু থেকে, কয় মোল পরমাণু থেকে, 1 মোল পরমাণু থেকে এই 1 মোল ইলেকট্রন কি করবা, অপসারণ করবা। ইলেকট্রন অপসারণ করলে সেই পরমাণু কি হয়, পজিটিভ। তো 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণে শক্তি লাগবে তাকে বলবো আয়নীকরণ শক্তি। এখনই মুখস্থ করো, অনেকের কাছে মনে হয় এত বড় সংখ্যা কেমনে মনে রাখবো। দেখো সহজ, জাস্ট ভালোভাবে বুঝবা যে কি হইতে হবে, 3টা শর্ত। গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, গ্যাসীয় অবস্থায় ওই মৌলের 1 মোল পরমাণু থাকতে হবে, 1 মোল পরমাণু থেকে আমরা 1 মোল ইলেকট্রন বের করব। তো ইলেকট্রন বের করলে সেটা কি হবে, ধনাত্মক আয়নে রূপান্তর হবে না? হ্যাঁ, তো ইলেকট্রন বের করতেছ করে এই একক ধনাত্মক আয়নে যে পরিণত হইলো করতে তোমার যে পরিমাণে শক্তি দিতে হবে সেটা আয়নীকরণ শক্তি। ক্লিয়ার? কেমনে বলবা বলো তো, যে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণে শক্তি লাগে তাকে বলবো আয়নীকরণ শক্তি। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি বলা হয় ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন আসক্তি ঠিক বিপরীত। মানে ইলেকট্রন আমরা এখন বের করছি, ইলেকট্রন আসক্তি ইলেকট্রন ভিতরে প্রবেশ করাবো, তাহলে কি বলবা, সেম ভাবে বলবা যে কি গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর সাথে 1 মোল ইলেকট্রন স্থাপন করে, ইলেকট্রন যদি স্থাপন করো মানে ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, মাইনাস, অর্থাৎ কি হবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে তখন, তাই না? তাহলে কি বলবা, দেখো গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর সাথে 1 মোল ইলেকট্রন স্থাপন করলে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণে শক্তি নির্গত হবে তাকে বলবা ইলেকট্রন আসক্তি। ক্লিয়ার? দেখো আরেকবার, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর সাথে 1 মোল ইলেকট্রন স্থাপন করে, 1 মোল ইলেকট্রন স্থাপন করলে সেটা কি হবে বলতো, ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো 1 মোল ইলেকট্রন স্থাপন করে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণে শক্তি নির্গত হবে সেটা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এগুলো কিন্তু পরীক্ষায় কমন প্রশ্ন। তো কেউ না কেউ কারণ এখন বোর্ডে এগুলো পাবাই, দেখবে এগুলো পাবাই। তো যেভাবে বললাম মুখস্থ করতে হবে, আশা করি কারো মুখস্থ করতে হবে না, অনায়াসে পারবা, এগুলা অনায়াসে পারবা। যেভাবে বলতেছি জাস্ট একটু মনোযোগ দাও, ক্লাস একটু মনোযোগ দাও দিয়ে জাস্ট করো, তাইলে হবে। আর আমি যেটা বলতেছি সেটার সাথে সাথে যদি লিখতে পারো পড়া 100% ভাবে ওইখানে শেষ, আর তোমার কিচ্ছু করতে হবে না। যেটা যখন আমি মুখে বলতেছি ওইটা একটু নিজের সাথে সাথে লিখবা, তাহলে পড়া 100% ভাবে কাভার। জাস্ট যদি ক্লাস করো, ফোনে এভাবে রেখে দিছো দিয়ে এভাবে ক্লাস করতেছো, সেটা দিয়ে খুব বেশি ইফেক্টিভ হবে না। ইফেক্টিভ হবে না মানে হবেই না। ক্লাস তুমি যতই ভালো বোঝো না কেন, ক্লাস আমি যতই ভালো করাই বা যতই খারাপ করাই না কেন, তোমার মাথার মধ্যে ক্লাস যদি ঢুকাইও দিই তাও ইফেক্টিভ হবে না। ইফেক্টিভ তখনই হবে যখন তুমি ক্লাস করবা, সাথে সাথে শর্ট নোট তৈরি করবা। শর্ট নোটে লিখবা যে আমি বললাম আয়নীকরণ শক্তি কাকে বলে, মুখে মুখে বললাম, তুমি এটা লিখো, তাহলে তোমার ওইখানে তো শেষ হয়ে গেল, পরবর্তীতে আর মুখস্থ করতে হবে না। কেমন? তারপরে যখন এটা যদি না করো, আমি যখন স্লাইড দিব, স্লাইড দেখে যখন নিজে নিজে পড়তে যাবা মাথায় আওলাই যাবে যে ভাইয়া কি বলছিল না বলছিল, আবার মুখস্থ করতেই হচ্ছে। বুঝছো? দেখো পরেরটা, অবস্থান্তর মৌল কাকে বলে, পারবা না? যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি কি 1 থেকে 9 পূর্ণ থাকে। কি বলছি? অবস্থান্তর মৌল কাকে বলে? যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি 1 থেকে 9 আংশিকভাবে পূর্ণ থাকে, তাদের বলবো অবস্থান্তর মৌল। পরেরটা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি বলতে পারবা? যে আমাদের পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে কিছু ধর্মের পুনরাবৃত্তি ঘটে, যাদেরকে বলবো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। কি? পর্যায় সারণীতে আমাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিছু ধর্মের কি হয়, পুনরাবৃত্তি ঘটে, সেটাকে আমরা বলবো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পরেরটা, লিগ্যান্ড কাকে বলে? লিগ্যান্ড কাকে বলে বলো? লিগ্যান্ড কাকে বলে? যে জটিল আয়ন গঠনকালে, কি জটিল আয়ন গঠনকালে যে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যে প্রদান করে যে মৌল বা যৌগ তাকে বলি আমরা লিগ্যান্ড। কি? জটিল আয়ন গঠনের সময়, জটিল আয়ন গঠনের সময় একটা পরমাণু যে নিঃসঙ্গ ইলেকট্রন যে প্রদান করবে তাকে বলবো লিগ্যান্ড। বুঝছো? যে জটিল আয়ন গঠনের সময় আমাদের কি করে, একটা পরমাণু বা একটা যৌগমূলক সম্পূর্ণ দুটো ইলেকট্রন কি করে প্রদান করে দুইজন মিলে শেয়ার করে। তো যে ইলেকট্রন প্রদান করতেছে তাকে বলবো কি লিগ্যান্ড, যে ইলেকট্রন প্রদান করতেছে তাকে বলবো লিগ্যান্ড। ক্লিয়ার? চলো আমরা পরেরটা দেখবো। পরের প্রশ্ন, পাই বন্ধন কাকে বলে বলতো? পাই বন্ধন কাকে বলে? যে দুটো অর্ধপূর্ণ অরবিটালের যদি আমাদের পাশাপাশি অধিক্রমণ ঘটে, কি পাশাপাশি অধিক্রমণ ঘটে, পাশাপাশি কেবল কাদের মধ্যে ঘটতে পারে অধিক্রমণ? পি এবং পি অরবিটালের মধ্যে কেবল পাশাপাশি অধিক্রমণ ঘটতে পারে, তাইলে তাদেরকে আমরা বলবো কি বলে, তাহলে তাদেরকে বলবো আমরা পাই অরবিটাল বলবো, আর সিগমা সামনাসামনি। ওকে, পরেরটা, ভ্যান ডার ওয়ালস বল কাকে বলে? দেখো ভ্যান ডার ওয়ালস বল কাকে বলে? যে অপোলার সমযোজী অনুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বলকে বলা হয় কি ভ্যান ডার ওয়ালস বল। কাকে বলবা? অপোলার সমযোজী অনুসমূহের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলবা ভ্যান ডার ওয়ালস বল। ওকে, পরের প্রশ্ন, যে দেখো একটা জটিল যৌগ দেওয়া আছে, এর আইইউপ্যাক নাম লিখতে বলতেছে, এর আইইউপ্যাক নাম কি হবে? দেখো এখানে কি দেওয়া আছে, দেখো নামকরণ কেমনে করবা। অ্যামিনিয়া কয়টা আছে? 4টা। অ্যামিনিয়ার নাম কি হয়? অ্যামিন। তো 4কে আমরা কি বলি? টেট্রা। টেট্রা আমিন ক্লোরিন কয়টা? 2টা। ডাইক্লোরো কোবাল্ট। কি বলবা? টেট্রা আমিন। দেখো টেট্রা কিসের জন্য? 4টা আছে এই জন্য টেট্রা। NH3 কে কি বলা হয়? অ্যামিন। NH3 কে বলা হয় কি? অ্যামিন। কি বলবা? দেখো টেট্রা অ্যামিন। কি? টেট্রা অ্যামিন।
টেট্রা আমিন, তারপরে কি আছে ক্লোরিন কয়টা আছে দুইটা, এই জন্য ডাই টেট্রা আমিন ডাই, ক্লোরিনকে কি বলবা ক্লোরো, ক্লোরিনকে কি বলতে হয় ক্লোরো, টেট্রা আমিন ডাই ক্লোরো কি বলতো কোবাল্ট, টেট্রা আমিন ডাই ক্লোরো কোবাল্ট, এখানে রোমান সংখ্যায় 3 দিতে হবে কারণ এখানে তোমার বোঝাইতে হবে কোবাল্টের এখানে জারণ সংখ্যা +3, তাই বুঝছো, 4টা NH3 টেট্রা আমিন 2টা ক্লোরো ডাই ক্লোরো কোবাল্ট, কি লিখছি কোবাল্ট লয়টো কোবাল্ট। চলো পরেরটা দেখো, অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক কেন, অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক কেন ব্যাখ্যা করতে হবে। দেখো ঋণাত্মক আসক্তি কাকে বলে, প্রথমে বলবা যে ইলেকট্রন আসক্তি কাকে বলে, ইলেকট্রন আসক্তি কাকে বলে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌল বিচ্ছিন্ন পরমাণুর সাথে এক মৌল ইলেকট্রন অপসারণ করে কি বলতো একক ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণে শক্তি নির্গত হবে তাকে কি বলবা ইলেকট্রন আসক্তি। প্রথম ইলেকট্রন আসক্তির মান কি হয় নেগেটিভ, প্রথম ইলেকট্রন আসক্তির মান কি হয় নেগেটিভ, যেমন ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান -333, কত -333 কিলোজুল পার মোল, এটা আমাদের কি বলতো ফ্লোরিনের আমাদের এটা প্রথম ঋণাত্মক প্রথম ইলেকট্রন আসক্তি, এটা প্রথম ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ। তো দেখো এবার নেগেটিভের কাছে তুমি আরেকটা নেগেটিভ আনতে চাচ্ছ, নেগেটিভের কাছে আরেকটা নেগেটিভ আনতে চাচ্ছ, তাহলে কি হবে কাজ করতে হবে তাই না, নেগেটিভের কাছে আরেকটা কি করতে চাচ্ছ নেগেটিভ কে আনতে চাচ্ছ কাজ করতে হবে, তো নেগেটিভ নেগেটিভে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, এই জন্য আমাদের কি বলতো তখন আমাদের এই জন্য কি বলবা এটা যে আমাদের অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান এই জন্য কি হয় পজিটিভ হয়। ওকে ওকে দেখো পরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইড এর চেয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্কের মান কম কেন ব্যাখ্যা করো, পারবা না, শিখাইছি না, কি দ্বারা ব্যাখ্যা করবা বলো, পোলারায়ন দ্বারা, পোলারায়ন মানে কি ফাজানের নীতি দ্বারা ব্যাখ্যা করবা, কি দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড এবং আমাদের কি দেওয়া আছে বলতো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ফাজানের নীতি কি ছিল বলতো, প্রথম নীতি কি ছিল, ক্যাটায়ন বা অ্যানায়নে যার চার্জের পরিমাণ বেশি তার পোলারায়ন বা বিকৃতি বেশি, পোলারায়ন বা বিকৃতি বেশি মানে কি আয়নিক যৌগে তার সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। দেখবো চার্জের পরিমাণ কার কত, সোডিয়াম +1 ক্লোরিন -1, দেখো ম্যাগনেসিয়াম কত +2 ক্লোরিন কত -1, চার্জের পরিমাণ কার বেশি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি চার্জের পরিমাণ বেশি, চার্জের পরিমাণ বেশি হওয়ার জন্য এর কি বেশি বলতো পোলারায়ন বা বিকৃতি বেশি, আমরা প্রথম লতেই পড়ছি যার চার্জের পরিমাণ বেশি তার পোলারায়ন বেশি, তো আমরা বলবো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি বেশি বলতো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আমার পোলারায়ন বা বিকৃতি বেশি, পোলারায়ন বা কি বেশি বিকৃতি বেশি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আমার কি বেশি বলতো পোলারায়ন বা বিকৃতি বেশি। কেমন কিসের জন্য বলতে পারতেছি, কারণ চার্জের পরিমাণ বেশি, চার্জের পরিমাণ বেশি হওয়ার জন্য ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পোলারায়ন বা বিকৃতি বেশি। ক্লিয়ার, আশা করি বুঝছো তোমরা এটা। তো আমরা কি জানি পোলারায়ন বা বিকৃতি বেশি মানে কি, পোলারায়ন বা বিকৃতি বেশি মানে কি বলতো পোলারায়ন বা বিকৃতি বেশি, তো পোলারায়ন বা বিকৃতি বেশি মানে কি, পোলারায়ন বা বিকৃতি বেশি মানে কি বলতো আমাদের সমযোজী যৌগের কি আমাদের সমযোজী বৈশিষ্ট্য কম। আমরা কি জানি বলতো আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করি কার মাধ্যমে, আমাদের পোলারায়ন বা বিকৃতির মাধ্যমে, তাই না, পোলারায়ন বা বিকৃতির মাধ্যমে। তো আমরা জানি যার পোলারায়ন বা বিকৃতি বেশি তার আয়নিক যৌগের সমযোজী যৌগের বৈশিষ্ট্য তত বেশি, সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি মানে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আমরা দেখতেছি চার্জের পরিমাণ কার বেশি, ম্যাগনেসিয়ামের চার্জের পরিমাণ বেশি, অর্থাৎ এর পোলারায়ন বা বিকৃতি বেশি, পোলারায়ন বা বিকৃতি বেশি মানে এর মধ্যে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি, সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি মানে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম, এই জন্য আমাদের সোডিয়াম ক্লোরাইডের চেয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম। বলতো পারবা না, এখানে কি কি লেখা আছে এটা তুমি যদি ব্যাখ্যা করতে চাও, যদি মুখস্থ করতে চাও কোনোদিন তুমি পারবা, পরীক্ষা থেকে পারবা না, এই জন্য এইভাবে বুঝে পড়বা। কেমন, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম কিসের জন্য বলতে পারবা না, বলবা কি বলবা প্রথমে যে ব্যাখ্যা করবা যে পোলারায়ন কাকে বলে, যে আয়নিক যৌগের সমযোজী যৌগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করি আমরা কার মাধ্যমে, পোলারায়নের মাধ্যমে। আমরা জানি ফাজানের নীতি অনুসারে যেই যৌগের চার্জের পরিমাণ বেশি তার পোলারায়ন বা বিকৃতি বেশি, তো পোলারায়ন বা বিকৃতি বেশি হইলে তার সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি, সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি মানে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম। এই 4-5 লাইন বলে দিবা শেষ, আর কিচ্ছু বলতে হবে না। পরেরটা দেখো, কার্বন ডাই অক্সাইড অণু সরলরৈখিক কেন ব্যাখ্যা করো, পারবা না, কার্বন ডাই অক্সাইডের সংখ্যায়ন ব্যাখ্যা করবা CO2, কার্বন ডাই অক্সাইডের সংখ্যায়ন ব্যাখ্যা করবে, সংখ্যায়ন বের করতে পারবা না, নিশ্চয়ই পারবা, হাফ ইনটু কি ছিল বলতো কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা, কার্বনের কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তর ইলেকট্রন কত, কার্বন 6 মানে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4, একযোজী পরমাণু কত আছে বলতো, একযোজী পরমাণু আছে 9 তার মানে 0, 4/2 মানে কত 2, 2 হলে কি সংখ্যায়ন sp, 2 মানে কি sp, sp হলে আকৃতি কেমন হয় সরলরৈখিক, সরলরৈখিক মানে কি মধ্যবর্তী কোণ কত 180। বুঝছো নাকি বোঝো নাই, আশা করি সবাই বুঝছো। পরেরটা দেখো, অ্যালুমিনিয়াম F3 আয়নিক প্রকৃতি হলেও অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী কেন ব্যাখ্যা করো, বলছি অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী প্রকৃতি কেন, কোন নীতি দ্বারা ব্যাখ্যা করো, ফাদারের নীতি দ্বারা। কেমনে করবা দেখো, অ্যালুমিনিয়াম কি বলতো Al(F3) প্লাস অ্যালুমিনিয়াম কি ক্লোরাইড। দেখো আমরা চার্জ দ্বারা শিখছি, প্রথমে চার্জ দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করব, -1 + 3 -1। দেখো চার্জের পরিমাণ সমান, চার্জ দ্বারা ব্যাখ্যা করতে পারবা না। এরপর আমরা শিখছি ক্যাটায়নের আকার যার ছোট তার পোলারায়ন বা বিকৃতি বেশি। দেখো দুইটা অ্যানায়ন,
দুইটাই কি অ্যালুমিনিয়াম, তার মানে ক্যাটায়নের আকৃতিও সেম। এরপর আমরা কি জানি, অ্যানায়নের যার আকার বড় তার পোলারায়ন বা বিকৃতি বেশি। দেখো এই দুটার মধ্যে অ্যানায়নের আকার বড় কার? ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে আকার বড় কার? ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে আকার বড় কার? ক্লোরিনের আকার বড়, তার মানে কি ক্লোরিনের কি বলতো বিকৃতি বেশি। বুঝছো? আমরা ফার্স্ট হলো তিনটা সূত্র মূলত মেইন, যে চার্জের পরিমাণ বেশি হলে তার বিকৃতি বেশি, অথবা ক্যাটায়নের আকার ছোট হলে তার বিকৃতি বেশি। তো আমরা প্রথম দুটো দ্বারা ব্যাখ্যা করতে পারতেছেন, এবার থার্ড লতে যাব। অ্যানায়নের আকার যার বড় তার বিকৃতি বেশি, অর্থাৎ বিকৃতি কার বেশি বলো? বিকৃতি কার বেশি বলো? বিকৃতি কার বেশি? বিকৃতি আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কি বেশি? বিকৃতি বেশি। বিকৃতি না লিখে তুমি লিখবা পোলারায়ন বেশি, তাহলে একটু বড় হবে। কি লিখবা? দেখো পোলারায়ন বেশি। কি বেশি বলো তো? পোলারায়ন বেশি। পোলারায়ন বেশি। পোলারায়ন বেশি মানে কি? বসো বলো, পোলারায়ন বেশি মানে কি? এই যৌগের কি বুঝো বৈশিষ্ট্য বেশি? সমযোজী। সমযোজী বেশি। পোলারায়ন বেশি মানে কি? সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি। এইটাই তো বলতেছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি। কেন ব্যাখ্যা করতে পারবা না? যে ফাজারের নীতি দ্বারা ব্যাখ্যা করবা, যে ফাজারের নীতি অনুসারে আমরা জানি অ্যানায়নের যদি চার্জের পরিমাণ, অ্যানায়নের আকার যার যত বড় তার পোলারায়ন বা বিকৃতি বেশি। সেই হিসাবে আমরা আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কি পোলারায়ন বা বিকৃতি বেশি। পোলারায়ন বা বিকৃতি বেশি মানে তার সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি। আশা করি তোমরা এটা পারবা। দেখো পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন ব্যাখ্যা করো। আমরা জানি না পাই বন্ধন মানে কি? পাশাপাশি যখন মিলিত হয় সেটা কি পাই বন্ধন। তো এগুলো আমি দেখাই দিচ্ছি, এগুলো ডিটেলস আর বলবো না, এগুলো আমাদের হয়ে গেছে, অলরেডি কভার হয়ে গেছে এগুলো আমাদের। দেখো সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি কেন ব্যাখ্যা করো। পারবা না। সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কত হবে? আয়নীকরণ শক্তি মান পজিটিভ। দ্বিতীয় আবার যখন পজিটিভের কাছে আরেকটা পজিটিভকে নিয়ে আসবে, ও কি করতে চাইবে? দেখো পজিটিভ, এই পজিটিভের কাছে তুমি যখন আরেকটা পজিটিভকে নিয়ে আসতে চাইবা, কি করবে? পজিটিভকে কি আসতে দিতে চাইবে না, কি করতে চাইবে? বিকর্ষণ করতে চাইবে। এই জন্য দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি হয়। সহজ সহজ সহজ। দেখো পরেরটা, Fe2+ এবং Fe3+ আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত? তো কোনটা বেশি সুস্থিত কেমনে বুঝবা? ইলেকট্রন বিন্যাস করবা। আমাদের অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল কি হয়? বেশি সুস্থিত হয়। তো এই দুটো ইলেকট্রন বিন্যাস করবা। দেখো করো Fe2+ ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, তারপরে 3s2, তারপরে কি বলতো 3p6, তারপরে কি 3d4s2। আমাদের ফেরাস কত? 26। দেখো ফেরাস কত? 18 6b 18। দেখো এখানে ফেরাস, দেখো ফেরাস কত আমরা জানি 26, এই পর্যন্ত কত হয়েছে 18, 18 2 20, এখানে কত দেওয়া প্রয়োজন? 6 দেওয়া প্রয়োজন, 26, তাই না? এটা আমাদের 26 এর ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা কার করব? Fe2+, 2+ মানে কি? দুটো ইলেকট্রন দিয়ে দিছে, দুটো ইলেকট্রন কই থেকে দিয়ে দিবে? শেষ কক্ষপথ থেকে দিয়ে দিবে। শেষ কক্ষপথ কে বলো? শেষ কক্ষপথ কে? 4s, অর্থাৎ s থেকে দুটো ইলেকট্রন দিয়ে দিলে কি থাকবে? 0 ইলেকট্রন থাকবে। ওকে, এবার আমরা কার করব? Fe3+। এর Fe3+ এর জন্য এইটুকু সেম, এইটুকু সেম, আমরা এখান থেকে লিখি। এইটুকু আমাদের কি হবে? এইটুকু সেম হবে। কেমন? তাহলে 3p6 3d6 4s2। তিনটা ইলেকট্রন এবার দিতে হবে। কয়টা দিতে হবে? তিনটা। কই থেকে ইলেকট্রন দিবে? বাইরের কক্ষপথ থেকে দিবে। তো বাইরের কক্ষপথে আছে কয়টা? দুইটা। দুইটা আমরা দুইটা আছে না, দুইটা থেকে দুইটা দিয়ে দিলাম, তাহলে কয়টা থাকবে? 0। আমার দিতে হবে কয়টা? টোটাল তিনটা দিতে হবে। দেখো Fe3+ ইলেকট্রন দিতে হবে তিনটা, এর উপর দুইটা ছিল দিছি, দুইটা শেষ। এবার আমরা কি আসবো? ভিতরের কক্ষপথ থেকে আসবো। এখান থেকে আরো ইলেকট্রন একটা দিতে হবে। 6 থেকে যদি একটা দাও কয়টা থাকবে বলো? 6 থেকে যদি একটা তুমি দাও তাহলে কয়টা থাকবে? 6 থেকে একটা দিলে থাকবে তোমার 5টা। বুঝছো নাকি বোঝো নাই? Fe3+ তিনটা ইলেকট্রন দিতে হবে। S থেকে দিছে দুইটা, D থেকে দিছে একটা। তবে Fe2+ দিতে হবে দুইটা। কার থেকে দিবা? 4s থেকে দুটো দিয়ে দিছে। এবার বলো কোনটা বেশি সুস্থিতিশীল? দুইটা, 2 নাম্বারটা না, কারণ এখানে কি আছে? আমাদের অর্ধপূর্ণ অরবিটাল আছে, এই জন্য আমাদের Fe3+ বেশি সুস্থিতিশীল। কেমন? দেখো টিন অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, এটা পরীক্ষায় আসবে যে কি টিন অক্সাইড একটা উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। টিন অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, এটা ব্যাখ্যা করতে হবে। টিন অক্সাইড আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর আমাদের বোরন অক্সাইড, তারপর আমাদের বোরন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, বোরন অক্সাইড, টিন অক্সাইড, লেড অক্সাইড, উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। পরীক্ষায় আসবে। কেমনে করবা? দেখো উভধর্মী অক্সাইড কিসের জন্য? কারণ এগুলো কখনো আমাদের অ্যাসিডের মধ্যে বৈশিষ্ট্য দেখে, কখনো ক্ষারের মধ্যে বৈশিষ্ট্য দেখে। তো দেখো টিন অক্সাইড যে আমাদের টিন অক্সাইডকে কাকে বলতো? টিন অক্সাইড SNO। টিন অক্সাইডকে আমরা কার সঙ্গে বিক্রিয়া দিচ্ছি? HCl এর সঙ্গে বিক্রিয়া দিচ্ছি। তাহলে দেখো আমরা টিন অক্সাইডকে, এটা আমরা জানি না, কিন্তু HCl যে একটা অ্যাসিড এটা তো তুমি জানো। HCl কি একটা অ্যাসিড এটা তো তুমি জানো, তাই না? দেখো টিন অক্সাইডকে তুমি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দিচ্ছ। ওকে, অ্যাসিডের সঙ্গে তুমি যদি বিক্রিয়া দাও তাহলে কি উৎপন্ন হয় বলো তো? টিন কার সঙ্গে বিক্রিয়া করবে? ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? SnCl। এবার কিসের পালা? যোজনী বিনিময়ের পালা। বাম দিকে যোজনী কত ইউজ হয়েছে বলো তো? 2। ডান দিকে গিয়ে কত যোজনী ইউজ হবে? 4। কেমন? বাম দিকে কোনো মৌলের যে যোজনী ইউজ হয়, ডান দিকে গিয়ে সেম যোজনী ইউজ হয় না। যদি সেম যোজনী ইউজ হয় তাহলে সেটা তো আমাদের কি হবে না বলতো? সেটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হবে না। এই জন্য অধিকাংশ পরমাণুর ক্ষেত্রে আমাদের ডান দিকে গিয়ে কি হয়? বাম দিকে যে যোজনী ইউজ হয়, ডান দিকে গিয়ে তার বিপরীত আরেকটা যে যোজনী থাকে সেটা ইউজ হয়। ওকে, তারপর দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন আছে মানে কি তৈরি হবে? হাইড্রোজেন অক্সিজেন থাকা মানে কোনো বিক্রিয়াতে কি তৈরি করে দিবা? পানি তৈরি করে দিবা। দেখো এই বিক্রিয়াটাকে চেনা লাগে। আমরা কি জানি? আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়?
লবণ এবং পানি উৎপন্ন হয়। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়? লবণ এবং পানি তৈরি হয়, আমরা এটা জানি। তারপরে দেখো দেখতেছি এটা লবণ এটা পানি এবং এটা কি? এটা অ্যাসিড আমরা জানি, কিন্তু এটা কি আমরা জানি না। তো এখান থেকে তুমি বলতে পারবা না যে অ্যাসিডের সঙ্গে কোনো কিছুর বিক্রিয়া দিচ্ছে দিয়ে লবণ এবং পানি পাইছো, মানে কি কোনো কিছুটা কি ক্ষার। বুঝছো নাকি বোঝো নাই? আমরা জানি না টিন অক্সাইড কি আমরা জানি না, কিন্তু আমরা তো জানি HCl একটা অ্যাসিড এবং HCl অ্যাসিডের সঙ্গে এই টিন অক্সাইডকে বিক্রিয়া দিচ্ছি দিয়ে আমরা দেখতেছি লবণ এবং পানি পাইছি। অ্যাসিডের সঙ্গে কারো সঙ্গে অ্যাসিডের সাথে কারো বিক্রিয়া দিয়ে লবণ এবং পানি পাইছে, মানে কি ওই কেউটাকে ক্ষার। বুঝছো? অ্যাসিডের সঙ্গে কেবল ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়। সো এই বিক্রিয়া থেকে আমরা প্রমাণ করে ফেলছি যে টিন অক্সাইড একটা ক্ষার। এবার সেম ভাবে টিন অক্সাইডকে কাকে দেখো, টিন অক্সাইডকে সেম ভাবে বিক্রিয়া দেব কার সঙ্গে? এবার বিক্রিয়া দেবে, এবার দিবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, কারণ আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি বলতো ক্ষার, এটা আমরা জানি তাই না? যেভাবে আমরা HCl একটা ক্ষার জানতাম সেম ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা, যেভাবে HCl একটা অ্যাসিড আমরা জানি সেম ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার জানি, কিন্তু টিন অক্সাইড এখন কি সেটা আমরা জানি না। তো বিক্রিয়া দিব, দেখো বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, এই যে এখানে বিক্রিয়াতে Na2SnO3 সোডিয়াম স্ট্যান্ডার্ড উৎপন্ন হবে। কি হবে? Na2SN, এটা O2, Na2SnO2 কি বলতো? Na2SnO2 এটা আমার সোডিয়াম স্ট্যান্ডার্ড, কি বলতো? সোডিয়াম স্ট্যান্ডার্ড তৈরি হবে টিন অক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া Na2SnO2 উৎপন্ন হবে। মনে রাখবে, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো কি করবা, তারপরে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, মানে কি পানি তৈরি হবে। কি তৈরি হবে? পানি। দেখো ক্ষারের সঙ্গে কোনো কিছুর বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়েছে, মানে কোনো কিছুটা কি এখন অ্যাসিড, কোনো কিছুটা কি হয়ে গেছে বলো, কোনো কিছুটা কি এখন হয়ে গেছে অ্যাসিড। তার মানে কি প্রমাণিত হলো যে টিন অক্সাইড কখনো ক্ষার হিসেবে কাজ করতেছে, কখনো অ্যাসিড হিসেবে কাজ করতেছে। তো কোনো কিছু যদি এরকম কখনো ক্ষার হিসেবে কাজ করে আবার কখনো যদি অ্যাসিড হিসেবে কাজ করে তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা, বলো তাকে কি বলবো? উভধর্মী অক্সাইড। বুঝছো না বোঝো নাই? এই দুটা বিক্রিয়া দেখাবা তাইলেই 2 মার্ক। এই দুটা বিক্রিয়া দেখাবা, দেখানোর পরে জাস্ট বলবা যে টিন অক্সাইডকে HCl এর সঙ্গে বিক্রিয়া দিলে লবণ পানি উৎপন্ন হয়, তাই টিন অক্সাইড একটা ক্ষার। সেম ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিলে অ্যাসিড, কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করতেছে, তাই এটা একটা উভধর্মী অক্সাইড। দেখো আরেকটা উদাহরণ তোমাদের দেখাই দিই, অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুবই কমন একটা প্রশ্ন। Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি HCl এর সঙ্গে বিক্রিয়া দিবা, কার সঙ্গে? HCl এর সঙ্গে বিক্রিয়া দিবা, দিলে কি উৎপন্ন হবে বলো? HCl এর সঙ্গে বিক্রিয়া দাও, কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং কি পানি উৎপন্ন হবে। ডান দিকে কি দেখতেছি? লবণ এবং কি উৎপন্ন হয়েছে? পানি উৎপন্ন হয়েছে। এটা কি একটা অ্যাসিড। অ্যাসিডের সঙ্গে কোনো কিছুর, অজানা কোনো কিছুর বিক্রিয়ায় দেখতেছি লবণ এবং পানি উৎপন্ন হয়েছে। দেখুন মানে কি? এই অজানা দ্রবণটা কি, অজানা জিনিসটা কি? আমাদের প্রমাণ হয়ে গেল ক্ষার। বুঝছো না বোঝো নাই? অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে আমাদের অ্যাসিডের বিক্রিয়া দিচ্ছে দিয়ে দেখতেছে লবণ এবং পানি উৎপন্ন হয়েছে। তার মানে কি প্রমাণিত হইলো? অ্যাসিডের সঙ্গে কেবল ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়, তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড একটা কি ক্ষার, প্রমাণ করে ফেলছি। সেম ভাবে অ্যালুমিনিয়াম অক্সাইডকে Al2O3 তার সঙ্গে বিক্রিয়া দিবা, দাও সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দাও, দিলে কি তৈরি হবে বলো তো? দেখো কি তৈরি হবে, সেম ভাবে আগেরটার মতোই Na2AlO3, একে বলা হয় কি? সোডিয়াম অ্যালুমিনেট। কি বলা হয়? সোডিয়াম অ্যালুমিনেট। Al2O3 এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? সোডিয়াম অ্যালুমিনেট এবং কি উৎপন্ন হবে বলতো? পানি উৎপন্ন হবে। সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন হবে, তাই না? তার মানে কি প্রমাণিত হইলো? এটা কি একটা ক্ষার। ক্ষারের সঙ্গে কোনো কিছুর বিক্রিয়া কি পাইছো? লবণ এবং পানি। তার মানে কি প্রমাণিত হইলো? এটা একটা অ্যাসিড। অর্থাৎ আমরা কি দেখতেছি? অ্যালুমিনিয়াম অক্সাইড কখনো অ্যাসিড কখনো ক্ষার, অ্যালুমিনিয়াম অক্সাইড কখনো অ্যাসিড কখনো ক্ষার। বুঝছো? অ্যালুমিনিয়াম অক্সাইড কখনো অ্যাসিড কখনো ক্ষার, তার মানে এটা একটা কি? উভধর্মী অক্সাইড। পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। দেখো ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, ব্যাখ্যা করো। আমরা কি জানি বলতো? একই গ্রুপের উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়? হ্রাস পায়। তো উপরে কি অবস্থান করে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে উপরে যে অবস্থান করতেছে তার তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? সবচেয়ে বেশি হবে। সেটার মান কত? 4.0। এটা একটু 2-4 লাইন লিখে দিবে, তাইলে হয়ে যাবে। দেখো পরেরটা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিন অপেক্ষা কম কেন? ব্যাখ্যা করো। বলে দিছি না ফ্লোরিন এবং ক্লোরিন। দেখো আমরা জানি কি ফ্লোরিন, ক্লোরিন, তাই না? উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান কি পায়? হ্রাস পায়। উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। অর্থাৎ কার ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল? বলবা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা কি আছে? কিন্তু আছে। কিন্তু নাকি চার্জ ঘনত্বের জন্য ক্লোরিনের কি হবে? ইলেকট্রন আসক্তি বেশি হবে। কিসের জন্য? দেখো ফ্লোরিনের 2 নম্বর কক্ষপথে, আচ্ছা এখানে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। দেখো ফ্লোরিনের 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 7টা। ক্লোরিনের 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 7টা। বলো 2 নম্বর কক্ষপথের আকার বড় নাকি 3 নম্বর কক্ষপথের আকার বড়? নিশ্চয়ই বলবা 3 নম্বর কক্ষপথের আকার বড়। 3 নম্বর কক্ষপথের আকার বড়। তো 3 নম্বর কক্ষপথে আমি 7টা ইলেকট্রন নিয়ে আসি, আর তুমি 2 নম্বর কক্ষপথে ছোট জায়গায় 7টা ইলেকট্রন নিয়ে আসো। ইলেকট্রন যদি আসে কোথায় আগে প্রবেশ করবে? তুমি কি তোমার কাছে নিতে চাইবা? কারণ তোমার জায়গা ছোট ভাই, তুমি 7 জনকে নিয়ে আসো, তুমি নিতে চাইবা না। তুমি কার কাছে দিবা? আমার কাছে দিবা, কারণ আমার জায়গা বড়, আমি 7 জন ইলেকট্রন নিয়ে আসি। তো আমার জায়গা বড় মানে আমার আরো ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ আমার কাছে আগে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ আমার চার্জ ঘনত্ব কম হওয়ার জন্য আমার কাছে ইলেকট্রন আগে প্রবেশ করবে। বুঝছো? ক্লোরিনের 3 নম্বর কক্ষপথে 7টা থাকে, ফ্লোরিনের 2 নম্বর কক্ষপথে কয়টা থাকে? 7টা থাকে। এই জন্য আমাদের কি হয়? চার্জ ঘনত্ব কার বেশি? চার্জ ঘনত্ব বেশি হওয়ার জন্য আমাদের
ফ্লোরিনের আগে ইলেকট্রন প্রবেশ করে ফ্লোরিনের চেয়ে। ওকে, মনে রাখবা, এটা কিন্তু ব্যতিক্রম, এটা আমাদের কি ব্যতিক্রম। দেখো পরেরটা খুবই গুরুত্বপূর্ণ, কপার সালফেট এবং পাঁচ অনুপানি। আমরা কি বলি বলতো? কপার সালফেট পাঁচ অনুপানি আমরা কি বলি? ব্লু হেডশিয়েল। কি বলি? ব্লু হেডশিয়েল, তাই না? কপার সালফেট পাঁচ অনুপানি। এদের মধ্যে কি কি বন্ধন আছে দেখাইতে বলতেছে, পারবা না? কপার সালফেট দেখো কি, কপার সালফেট, কপার সালফেট পাঁচ অনুপানি। কেমন? কপারের সঙ্গে পাঁচ অনুপানি যুক্ত থাকবে। কত অনুপানি? কপারের সঙ্গে পাঁচ অনুপানি যুক্ত থাকবে। কেমন? কেমন যুক্ত থাকবে? দেখো কেমন যুক্ত থাকবে। পানি মানে কি বলতো? পানি মানে কি? আমাদের পানি মানে ও এইচ, তাই না? পানি মানে কি? ও এইচ। পানি মানে কি বলতো? ও এইচ। তো এরকম কয়টা পানি যুক্ত থাকবে? পাঁচটা। কপারের সঙ্গে কয়টা পানি যুক্ত থাকবে বলো? পাঁচটা। ও এইচ, কপারের সঙ্গে পাঁচটা পানি লিখে দাও। কপারের সঙ্গে কয়টা পানি? পাঁচটা পানি। কয়টা পানি হয়ে গেছে আমার? 2 4 5। কপারের সঙ্গে কয়টা পানি থাকবে বলতো? পাঁচটা পানি যুক্ত থাকবে। কেমন? কপারের সঙ্গে কয়টা পানি? পাঁচটা পানি যুক্ত থাকবে। এই তো পাঁচটা পানি কেমন যুক্ত থাকবে? দেখো এখানে আমাদের কি আছে? অক্সিজেনের কি থাকে? নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, তাই না? অক্সিজেনের কি থাকে? নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে। তো অক্সিজেন কি করবে? এই দুটো ইলেকট্রনকে কপারের দিকে দিয়ে দিবে, এই দুটো ইলেকট্রনকে কপারের দিকে দিয়ে দিবে। দিয়ে অক্সিজেন তাহলে এখানে কি হিসেবে কাজ করবে? লিগ্যান্ড। বলছি না জটিল যৌগ গঠনকালে যে ইলেকট্রন প্রদান করে সে কি লিগ্যান্ড। তো অক্সিজেন কি করবে? দুটো ইলেকট্রন এভাবে দিয়ে দিবে। দিয়ে এই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কপারের সঙ্গে পাঁচটা পানি যুক্ত হবে। কোন বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কপার 2 + আয়নের সঙ্গে পাঁচটা পানি যুক্ত হবে। এরপরে কি? কপারের সঙ্গে তো আমার সালফেটও যুক্ত হইতে হবে। তো কপারের সঙ্গে সালফেট কেমন যুক্ত হয় বলতো? Cu2+। এর মধ্যে কি থাকে? আয়নিক বন্ধন, অর্থাৎ কপার 2+। এটা কি? কপার 2+। এর সঙ্গে সালফেটটা আমার কি যুক্ত হবে? সালফেটটা যুক্ত হবে। সালফেট মানে কি বলো? সালফেট মানে কত আমাদের? অক্সিজেন কয়টা থাকবে? 4টা। অক্সিজেন কয়টা থাকবে? 4টা। দুটো থাকবে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এবং দুইটা থাকবে O-। এটা সালফেট না? দেখো সালফেট 4টা অক্সিজেন, 2টা মাইনাস, O- অক্সিজেন। তাহলে আমাদের বুঝছো না? এই অক্সিজেন মাইনাস অক্সিজেন এই যে পাশের হাইড্রোজেন সাথে এরকম সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। বুঝছো নাকি বোঝো নাই? এর মধ্যে তাহলে কয়টা বন্ধন আছে বলতো? সমযোজী বন্ধন আছে। কার কার মধ্যে সমযোজী? এই যে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন এবং অক্সিজেনের সঙ্গে যে দেখো কপারের সন্নিবেশ সমযোজী বন্ধন। তারপর আমাদের কপার 2+ সঙ্গে সালফেটের কি বন্ধন আছে? আয়নিক বন্ধন। বুঝছো? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, সব ধরনের বন্ধন এখানে আছে। ক্লিয়ার? পারবা না? কপারের সঙ্গে পাঁচটা পানি এইভাবে যুক্ত হয়ে গেছে। কপার 2+কে দুটা করে ইলেকট্রন প্রদানের মাধ্যমে এর সঙ্গে আবার সালফেট যুক্ত হয়ে গেছে। ওকে, সহজ, একটু দেখবা তাহলে পারবা। দেখো পরেরটা জিঙ্কে অবস্থান্তর ধাতু বলা হয় না কেন বলো? জিঙ্কে অবস্থান্তর ধাতু বলা হয় না কেন? অবস্থান্তর ধাতু হওয়ার শর্ত কি বলতো? ডির উপর কয়টা ইলেকট্রন থাকতে হবে? 1 থেকে 9টা। তো জিঙ্ক 2+ তুমি ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখবা ডির উপর কয়টা ইলেকট্রন আছে? 10টা। ডির উপর কয়টা ইলেকট্রন থাকবে? 10টা। ডির উপর 10টা থাকলে সেটা কি আমাদের অবস্থান্তর মৌল হবে? হবে না। তো কি মনে রাখতে বলছিলাম? স্ক্যান্ডিনাম এবং জিঙ্ক আমাদের কি অবস্থান্তর মৌল না? স্ক্যান্ডিনাম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল না। দেখো এই প্রশ্নে কি বলতেছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো আসে কেমন? এই প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন, যে পরীক্ষায় আসে এগুলো। কি বলতেছে দেখো তো? সাধারণ তাপমাত্রায় পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফেট গ্যাস কেন ব্যাখ্যা করো? সাধারণ তাপমাত্রায় পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফেট গ্যাস কেন ব্যাখ্যা করো? খুবই সহজ। দেখো পানি তরল কিসের জন্য? পানির মধ্যে কোন বন্ধন আছে বলতো? দেখো পানি মানে কেমন? OH। আমরা জানি হাইড্রোজেন কার কার মধ্যে বন্ধন তৈরি করতে পারে বলতো? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিন এদের মধ্যে কেবল হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তো আমাদের এই পানি কি করে? দেখো পানি আমাদের কি করে? পানি এরকম, পানি আমাদের কি করে? দেখো পানি আমাদের কি করে? দেখো পানি কি করে? এই যে পানির একটা অণুর হাইড্রোজেন আরেকটা অক্সিজেনের সাথে এরকম কি করে? এরকম একটা অণুর হাইড্রোজেন আরেকটা অক্সিজেনের সাথে আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি করে। কি করে বলতো? হাইড্রোজেন বন্ধন তৈরি করে। কি তৈরি করে? আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি করে। ওকে, একটা অক্সিজেন পাশের হাইড্রোজেনের সাথে কি তৈরি করে? হাইড্রোজেন বন্ধন তৈরি করে। সেম ভাবে এই অক্সিজেন কি করবে? এরকম আরেকটা হাইড্রোজেনের সাথে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। সেম ভাবে এখানে আরো অসংখ্য পানির অণু থাকতে পারে। এখানে অসংখ্য কি থাকতে পারে বলতো? আরো পানির অণু থাকতে পারে। এখানে অসংখ্য আরো এরকম পানির অণু থাকতে পারে। এই হাইড্রোজেন আবার কি করবে? এই অক্সিজেনের সাথে এরকম কি বন্ধন গঠন করবে? হাইড্রোজেন বন্ধন গঠন করবে। সেম ভাবে এখানে হাইড্রোজেন আছে, এই অক্সিজেন কি করবে? এই হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এইভাবে পানির অসংখ্য অণু, পানির লাখ লাখ অণু এইভাবে কি হইতে পারবে? যুক্ত হইতে পারবে। তো পানি দেখো অসংখ্য অণু গঠন করছে না? অসংখ্য অণু কি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। তো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যেটা তৈরি হয় সেটাকে আমরা কি বলতে পারবো? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যখন একটা অণু আরেকটার সাথে যুক্ত হবে তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো হাইড্রোজেন বন্ধন। বুঝছো? তাহলে কি হয়? পানির মধ্যে এরকম পানির একটা অণু আরেকটা অণুর সাথে এরকম হাইড্রোজেন বন্ধন গঠন করে। এরকম হাইড্রোজেন বন্ধন গঠন করে অসংখ্য বৃহৎ আকার একটা অণু তৈরি করে। তো বৃহৎ আকার অণু তৈরি করতেছে, তার মানে কি বলতো? এদের মধ্যে কি আণবিক শক্তি বেশি, এই জন্য এগুলা কি হয়? তরল হয়। এগুলো কি হয়? তরল হয়। আর হাইড্রোজেন সালফেট দেখো, হাইড্রোজেন কি বলতো? সালফেট। সালফারের মধ্যে, সালফার এবং হাইড্রোজেনের মধ্যে আণবিক আমাদের কি হাইড্রোজেন বন্ধন হওয়া সম্ভব? সালফার এবং হাইড্রোজেনের মধ্যে কি আণবিক বন্ধন হওয়া সম্ভব? কোনোদিনই সম্ভব না।
কারণ আমরা জানি হাইড্রোজেন কেবল কার সঙ্গে বন্ধন গঠন করতে পারে, অক্সিজেনের সঙ্গে পারে, নাইট্রোজেন এবং ফ্লোরিনের সঙ্গে পারে। এই তিনটার সাথে কি করতে পারে বলতো? এই তিনটার সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তো এই হাইড্রোজেন আর একটা সালফারের সাথে কখনো এইরকম পাশাপাশি এরকম আমাদের কি করতে পারবে না, হাইড্রোজেন বন্ধন গঠন করে বৃহদাকার অণুতে রূপান্তর করতে পারবে না। হাইড্রোজেন সালফেট যেহেতু একটা একক অণু, তাই এটা কি হয়? গ্যাস। হাইড্রোজেন সালফেট একক অণু হওয়ার জন্য এটা হয় গ্যাস। এবং পানির মধ্যে কি বলতো, আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন থাকার জন্য পানি হয় তরল। এটা লিখে দেবে, তাইলেই হবে। এরকম দুটো চিত্র দিবা, পানির একটা চিত্র দিবা, হাইড্রোজেন সালফেটের একটা দিবা, দিয়ে বলবা পানি পাশাপাশি অণুর সঙ্গে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বৃহদাকার অণু তৈরি করে। তাই পানি তরল এবং হাইড্রোজেন সালফেট গ্যাস। ওকে, এরপরে সোডিয়াম এবং Na+ এর মধ্যে কোনটার আকার বড়? বলো কোনটার আকার বড়? আমরা কি জানি ক্যাটায়নের আকার কি হয়? ছোট হয়। ক্যাটায়নের আকার কি হয়? ছোট হয়। ক্যাটায়নের আকার কি হয়? ছোট হয়। ক্যাটায়নের আকার ছোট হয় কার চেয়ে? স্বাভাবিক পরমাণুর চেয়ে। ক্যাটায়নের আকার কি হয়? ছোট হয়। কিসের জন্য? সোডিয়ামের দেখো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো? সোডিয়ামের শেষ কক্ষপথে আমরা জানি ইলেকট্রন, সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে বলতো? একটা। সোডিয়াম কত? 11 মানে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। এবং তুমি এখান থেকে একটা ইলেকট্রন থেকে একটা দিয়ে দিছো, একটা ইলেকট্রন ছিল একটা দিয়ে দিছো, তাহলে শেষ কক্ষপথে কোনো ইলেকট্রন থাকবে না। শেষ কক্ষপথে মানে কি? 3 নম্বর কক্ষপথে 0 ইলেকট্রন, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে। এখন দেখবো 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন? বলো 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন, তাই না? বুঝছো না? বোঝা নেই। সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা? একটা ইলেকট্রন তুমি দিয়ে দিছো। দিয়ে দেওয়ার পর এখন কয়টা ইলেকট্রন হয়ে গেছে? তোমার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তাই না? এবার আমাকে বলো যে তুমি নিউক্লিয়াসকে কে বেশি পরিমাণে আকর্ষণ করবে? তোমার এই 3 নম্বর কক্ষপথের একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে বেশি আকর্ষণ করবে, নাকি তোমার 2 নম্বর কক্ষপথে থাকা 8টা ইলেকট্রন নিউক্লিয়াসকে বেশি আকর্ষণ করবে? অবশ্যই 8টা ইলেকট্রন নিউক্লিয়াসকে বেশি আকর্ষণ করবে, যার জন্য কি হয়? যার জন্য সোডিয়াম প্লাসের আকার সোডিয়ামের চেয়ে ছোট হয়, অর্থাৎ ক্যাটায়নের আকার তার পরমাণুর চেয়ে ছোট হয়। এবং বিপরীতভাবে যদি বলতে চাই, অ্যানায়নের আকার যেমন N3- এবং এদের মধ্যে কার আকার বড়? মনে রাখবে আয়নের ক্ষেত্রে যার চার্জের পরিমাণ বড় তার আকার কি বড়? চার্জের পরিমাণ যত বেশি তার আকার তত বড়। এবং আমাদের পজিটিভ চার্জের ক্ষেত্রে পজিটিভ চার্জের পরিমাণ যত বেশি তার আকার তত ছোট। নেগেটিভ চার্জের ক্ষেত্রে চার্জের পরিমাণ যত বেশি তার আকার তত বড়। বুঝছো? দেখো পরেরটা, যে অ্যামিনিয়াম প্লাস আয়নে সুনিবেশ বন্ধন সংখ্যা বের করো। অ্যামিনিয়াম আয়ন কেমনে গঠিত হয়? বলো অ্যামিনিয়াম আয়ন কেমনে গঠিত হয়? প্রথমে দেখো কি হয়, একটা নাইট্রোজেনের সঙ্গে 3টা হাইড্রোজেন, একটা নাইট্রোজেনের সঙ্গে 3টা হাইড্রোজেন আমাদের কোন বন্ধনের মাধ্যমে? সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। প্রথমে একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাই আমাদের যে নাইট্রোজেন তৈরি হলো, দেখো নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন? 3টা। কয়টা? 3টা হাইড্রোজেন, তাই না? তো নাইট্রোজেনের আমাদের কি আছে বলতো? এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেনে কি আছে? এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এই NH3 যখন আমাদের কার সঙ্গে যুক্ত হবে? H+ আয়নের সঙ্গে যুক্ত হবে। দেখো NH3 যখন H+ আয়নের সঙ্গে যুক্ত হবে, দেখো তো H+ আয়নের কোন ইলেকট্রন আছে না? হাইড্রোজেনের বেচারার একটা ইলেকট্রন থাকে, ও একটা দিয়ে দিছে, মানে এখন কি ইলেকট্রন শূন্য হয়ে গেছে। এই জন্য অ্যামিনিয়া কি করবে? ওর প্রতি একটু দয়া করবে, করে ওর 2টা ইলেকট্রন কাকে দিয়ে দিবে? হাইড্রোজেনকে দিয়ে দিবে। অর্থাৎ তখন দুইজন মিলে একবার দিয়ে দিবে না, 2টা ইলেকট্রন নাইট্রোজেন সরবরাহ করবে, কিন্তু দুজন মিলে শেয়ার করবে। যার ফলে এখানে আমাদের কি বন্ধন তৈরি হবে? সুনিবেশ সমযোজী বন্ধন। কি বন্ধন? সুনিবেশ সমযোজী বন্ধন। বুঝছো নাকি বোঝো নাই? যা বললাম এটা লিখে দিলে হয়ে যাবে, শেষ, ক্লিয়ার। আর এখানে লিগ্যান্ডকে বলতো অ্যামিনিয়া। ওকে, চলো পরেরটা দেখি আমরা। এস অরবিটাল পাই বন্ধন গঠনে অংশ নেই না কেন? বলো আমাদের পাই বন্ধন কখন গঠিত হয়? যখন পাশাপাশি অধিক্রমণের ফলে। কখন? আমাদের পাই বন্ধন গঠনের শর্ত যে কি? পাশাপাশি কি হইতে হবে বলতো? অধিক্রমণ। পাশাপাশি অধিক্রমণের ফলে কি সৃষ্টি হয়? পাই বন্ধন। ক্লিয়ার? পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন সৃষ্টি হয়। যেমন তোমাকে যদি বলি আমি যে পি এবং পি অরবিটাল, দেখো তো পি এবং পি পাশাপাশি কি হইতে পারবে? মিলিত হইতে পারবে, তাই না? আবার তুমি দেখো তো, তুমি যদি এস কে যুক্ত করো, দেখো এস মানে কি? এস এর আকৃতি কেমন? গোলাকার। এস এর আকৃতি কেমন? গোলাকার। এদেরকে তুমি পাশাপাশি মিলিত করতে পারবা? তুমি যেদিকে মিলিত করো না কেন, এটা কি হয়ে যাবে? সামনে। তুমি দুইটা গোলককে যেদিকেই একত্র করবে কি হয়ে যাবে? সামনে। তার মানে আমাদের এই জন্য তুমি আমাদের এস অরবিটাল পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। কেমন? পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। সেম কথা, সিম্পল কথা। দেখো পরের প্রশ্ন, সমযোজী বন্ধন এবং হাইড্রোজেন বন্ধনের মধ্যে পার্থক্য লিখবা। সমযোজী বন্ধন এবং হাইড্রোজেন বন্ধনের মধ্যে কি লিখবা? পার্থক্য। এটা নিজে একটু পড়বা, তাইলে পারবা। ওকে, তারপরটা দেখো, পোলারিটি এবং পোলারায়নের মধ্যে পার্থক্য পারবা নাকি পারবা না? পোলারায়ন কিসের জন্য আমরা ব্যবহার করি বলো? পোলারায়ন আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি পোলারায়ন। আর পোলারিটি কি? সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করি কার মাধ্যমে? পোলারিটির মাধ্যমে। ক্লিয়ার? পোলারায়ন যদি বাড়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কমে। সেম ভাবে পোলারিটি বাড়লে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বাড়ে। ক্লিয়ার? একটা বিপরীত, সহজ এগুলো।
আমরা করছি দেখছি। তারপরে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন বলো তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? এই যে এটা তোমাদের আসবে, দুটো তোমাদের প্রশ্ন দিচ্ছি না যে হাইড্রোজেন সালফেট গ্যাস কিন্তু আমাদের কি ছিল, পানি তরল কেন ব্যাখ্যা করো। এবং আরেকটা যে তোমার কি যে সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন কোনো না কোনো বোর্ডে পাবাই। সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড কেন ব্যাখ্যা করো, এবং হাইড্রোজেন সালফেট গ্যাস কিন্তু পানি তরল কেন ব্যাখ্যা করো। এটা কেমনে করবা দেখো, এটা কেমনে করবা, সিলিকন ডাইঅক্সাইড আচ্ছা এর আগে আমরা কার্বন ডাইঅক্সাইডের গঠন দেখি। দেখো কার্বন ডাইঅক্সাইডের গঠন কেমন বলতো, একটা কার্বন দুই পাশে দুইটা অক্সিজেন, এটা আমাদের কিসের গঠন, কার্বন ডাইঅক্সাইডের গঠন। এবার আমার কার গঠন প্রয়োজন, সিলিকন ডাইঅক্সাইডের গঠন কেমন দেখো, সিলিকনের হাত কয়টা বলতো, চারটা হাত। সিলিকনের হাত কয়টা, চারটা হাত, দুই হাতে দুইটা অক্সিজেন আর দুই হাত কি থাকে, ফাঁকা থাকে। এই দুই হাতে কি হয় দেখো, এই দুই হাতে আমাদের কি হয়, এই দুই হাতের সঙ্গে আমার পাশের আরেকটা কি করে, সিলিকন যুক্ত, পাশের আরেকটা কি করে সিলিকন। দেখো এই সিলিকনের একটা অক্সিজেন এই হাতের সঙ্গে যুক্ত হয়, আবার সিলিকন এ হাত ফাঁকা থাকে, আবার কি হয় এই হাতের সঙ্গে আরেকটা কি হয় যুক্ত হয় বলতো, সিলিকন আমার যুক্ত এরকম ভাবে, মানে এইভাবে আমাদের যুক্ত হইতে থাকে। এভাবে কি হয় বলতো, যুক্ত হইতেই থাকে। বুঝছো, এইভাবে আমাদের কি হয়, আমাদের এইভাবে যুক্ত হইতেই থাকে। এইভাবে আমাদের যুক্ত হয়ে বৃহৎ আকার অণু তৈরি করে। কি তৈরি করে, এভাবে একটা সিলিকনের সঙ্গে আরেকটা সিলিকন যুক্ত হয়ে বৃহৎ আকার অণু তৈরি করে, অসংখ্য বড় একটা অণু তৈরি। তো বৃহৎ আকার অণু তৈরি করছে মানে কি, এদের কি আন্তঃআণবিক শক্তি বেশি না, এদের আন্তঃআণবিক শক্তি বেশি। তো আন্তঃআণবিক শক্তি বেশি মানে কি, এরা কি কঠিন অবস্থায় থাকবে। আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা একক অণু তাই গ্যাস। বুঝছো না বোঝো নেই, বুঝছো নাকি বোঝো নেই, কার্বন ডাইঅক্সাইড একক অণু তাই গ্যাস। সিলিকন ডাইঅক্সাইড কি বলছি, বৃহৎ আকার অণু তাই কি বৃহৎ আকার অণু, তাই এরা কঠিন। এই দুটোর মধ্যে একটা আসবে। হাইড্রোজেন সালফেট এবং পানি, এদের মধ্যে অবস্থার ভিন্নতা হওয়ার কারণ কি, হাইড্রোজেন বন্ধন। পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, H2S এর মধ্যে নাই, তাই পানি তরল, এটা গ্যাস। এবং সিলিকন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পার্থক্য কি, বুঝছো না, সিলিকন ডাইঅক্সাইড বৃহৎ আকার অণু তৈরি করে, এই জন্য এগুলা কঠিন। আর কার্বন ডাইঅক্সাইড একক অণু, তাই এগুলো কি, এগুলা আমাদের গ্যাস। ওকে চলো আমরা পরেরটা দেখবো। তাহলে আমাদের এই অধ্যায় এখানে সমাপ্ত, তো মোটামুটি তোমাকে যেগুলো করাই দিলাম এগুলো করলেই হবে ইনশাল্লাহ, এর বাইরে করতে হবে না। তুমি যদি রিস্ক না নিতে চাও তুমি চাইলে আরো করতে পারো, এটা তোমার ইচ্ছা। দেখো রাসায়নিক পরিবর্তন, এবার আমরা দেখবো 4 নাম্বার চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন। তো তোমরা যারা এমসিকিউ এর ক্লাস আমার করছো তাদের আশা করি ক খ এই ক্লাসটা না করলেও চলবে, কারণ তোমাদের ওই এমসিকিউ এর ক্লাসে যত ক খ আছে ইনশাল্লাহ মোটামুটি 80% আমি কভার কইরা দিছি। যত থিওরি আছে সিকিউ নিজে নিজে পারবা, জাস্ট ওই এমসিকিউ ক্লাস করলেই। দেখো তাহলে আমরা ভরক্রিয়া সূত্র কি বলছি না, ভরক্রিয়া সূত্র কি বলতো, ভরক্রিয়া সূত্রের 4 নম্বর অধ্যায় দেখাই দিছি না, কি ছিল যে নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট সময় যে কোনো বিক্রিয়ার বিক্রিয়কের হার ওই সময়ে উপস্থিত সক্রিয় ভরের কি সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের কি সমানুপাতিক। বুঝছো না বোঝা নেই, যে আরেকবার, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর মানে কি, হইতে পারে ঘনমাত্রা, হইতে পারে চাপ। চলো আমরা পরেরটা দেখি। পানির আয়নিক গুণফল কাকে বলে বলতো, পানির আয়নিক গুণফল কাকে বলে শিখছি না। পানির আয়নিক গুণফল KW কি ছিল বলতো, আমাদের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা প্লাস OH আয়নের ঘনমাত্রা, তাই না। আমাদের এই পানির KW এর মান কত ছিল, 10⁻⁴ আর এগুলোর মান 10⁻⁷। তাহলে পানির আয়নিক গুণফল কাকে বলবা, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং OH আয়নের ঘনমাত্রার গুণফলকে বলবো কি পানির আয়নিক গুণফল। বুঝছো, যে নির্দিষ্ট তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং OH আয়নের ঘনমাত্রার গুণফলকে কি বলবা, পানির আয়নিক গুণফল। পরের প্রশ্ন, বাফার দ্রবণ কি বলতো, বাফার দ্রবণ হচ্ছে আমাদের সেই বিশেষ দ্রবণ যেই দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে ওই দ্রবণের pH বিন্দু মাত্র চেঞ্জ হয় না। বাফার দ্রবণ কি, বাফার দ্রবণ আমাদের সেই দ্রবণ যেই দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে ওই দ্রবণে আমাদের দ্রবণের pH কখনোই চেঞ্জ হয় না। আমাদের রক্তে কি থাকে, বাফার কৌশল থাকে, কে, সোডিয়াম বাইকার্বনেটের বাফার কৌশল থাকে। আমাদের মানুষের রক্তের pH যদি 0.5 এর চেয়ে কম বেশি হয় তাহলে মানুষ মারা যাবে। বুঝছো, তার মানে বুঝো আমরা প্রত্যেকদিন কত অ্যাসিড খাচ্ছি, ক্ষার জাতীয় খাবার খাচ্ছি, আমাদের শরীরে অ্যাসিড তৈরি হয়, ক্ষার তৈরি হয়, এগুলাকে কি করতে হয়, ভারসাম্য তৈরি করতে হয়। কে করে, ওই যে রক্তের বাফারে দিয়ে, ওটা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে মানুষ সেকেন্ডের মধ্যেই মারা যাইতে পারে। বুঝছো, তাহলে সৃষ্টিকর্তা মানুষকে কত সূক্ষ্মভাবে তৈরি করছে, প্রত্যেকটা কার্যকলাপ মানুষের প্রত্যেকটা কার্যকলাপ একদম সূক্ষ্ম। গ্রিন কেমিস্ট্রি কাকে বলবা, যে পৃথিবীব্যাপী রসায়নবিদেরা শিল্পক্ষেত্রে তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বর্জ্য পদার্থ রোধ করে নতুন পরিবেশ বান্ধব যেই প্রযুক্তির আমাদের নীতি প্রদান করা হয়েছে সেটাকে বলবো কি, গ্রিন কেমিস্ট্রি। বুঝছো, গ্রিন কেমিস্ট্রি নীতি কয়টা, 12টা নীতি। তার মানে আমাদের বর্জ্য পদার্থ রোধ করে আমাদের পরিবেশ বান্ধব যেই আমাদের প্রযুক্তি বা যেই বিক্রিয়াগুলো প্রদান করা হয়েছে সেগুলো আমাদের কি, গ্রিন কেমিস্ট্রি। ওকে দেখো pH এর সংজ্ঞা দাও, pH কাকে বলবা বলো, ছোটবেলা থেকে পড়ে আসছো যে হাইড্রোনিয়াম আয়নের কি বলতো ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে বলবা pH। যে কি, pH কাকে বলবা বলো, pH হাইড্রোনিয়াম আয়নের ঋণাত্মক ঘনমাত্রা লগারিদমকে বলবা কি, pH। হ্যাঁ, pH কাকে বলবা, দেখো pH বলবা যে মাইনাস লগ আমাদের কি H প্লাস, এখানে H প্লাসও লিখতে পারবা বা হাইড্রোনিয়াম আয়নও লিখতে পারবা।
অর্থাৎ আমাদের হাইড্রোনিয়াম আয়নের অর্থাৎ আমাদের হাইড্রোনিয়াম আয়ন বা H+ এর ঋণাত্মক লগারিদমকে বলবো পিএইচ। বুঝছো? ঋণাত্মক লগারিদম বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাকে আমরা বলবো কি? বিয়োজন ধ্রুবক। কি দেখো নামের সাথে রিলেটেড, কি বলবা? প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অ্যাসিড বা ক্ষারের যে মোল ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে বলবা কি? বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক কাকে বলবা? প্রতি লিটার অ্যাসিড বা ক্ষারীয় দ্রবণের মধ্যে যতটুকু আমাদের কি থাকে, বিয়োজিত অবস্থায় থাকে তাকে বলবা বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়? আলফা। অর্থাৎ প্রতি লিটার দ্রবণের মধ্যে আমাদের অ্যাসিড বা ক্ষারের যতটুকু বিয়োজিত অবস্থায় থাকে সেটা আমাদের বিয়োজন ধ্রুবক। দেখো পরেরটা অ্যাটম ইকোনমি কাকে বলে? অ্যাটম ইকোনমি কাকে বলে পারবা না? যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন কাঙ্ক্ষিত উৎপাদের ভর এবং উৎপন্ন সকল উৎপাদের ভরের অনুপাতকে আমরা কি বলবো? অ্যাটম ইকোনমি। ক্লিয়ার? কাঙ্ক্ষিত উৎপাদ এবং সকল উৎপাদের ভরের অনুপাতকে আমরা বলবো কি? অ্যাটম ইকোনমি। আমরা শিখছি এগুলা। সাম্য ধ্রুবক কেসি কাকে বলবা? যে কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় ভর ক্রিয়ার সূত্র মতে উৎপাদ সময়ে মোলার ঘনমাত্রা গুণফল এবং বিক্রিয়ক সময়ের মোলার ঘনমাত্রা গুণফলকে আমরা কি বলি বলো তো? সাম্য ধ্রুবক কেসি শিখছি না আমরা? A+B বিক্রিয়া করে পাচ্ছি C+D, তাই না? একটা উভমুখী বিক্রিয়া, তাহলে কেসের সমান তুমি কি লিখবা? কেসের সমান লিখবা যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি বলতো? বিক্রিয়কের ঘনমাত্রা। তো উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতকে কি বলবা? সাম্য ধ্রুবক কেসি। ক্লিয়ার? উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলকে সাম্য ধ্রুবক কি বলবা? কেসি। যদি বলতো কেপি কাকে বলবা? যে কি বলবা? উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাতকে বলবো আমাদের সাম্য ধ্রুবক কেপি। ওকে, চলো এরপরে আমরা দেখবো লা-শাতিলিয়ার নীতি কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ, কারো না কারো পরীক্ষা এটা আসবে। লা-শাতিলিয়ার নীতি কাকে বলে বলো? কোন উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি আমরা এর নিয়ামক অর্থাৎ তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করি তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যাতে ঘনমাত্রা, তাপ, চাপ পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। আরেকবার, কোন উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় যদি আমরা তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন এমনভাবে করি তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যাতে তুমি যে তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করছো এই পরিবর্তনের ফলাফলকে সে প্রশমিত করতে পারে। বুঝছো? আরেকবার বোঝো, ভালোভাবে মুখস্থ করতে হবে না, জাস্ট একটু বোঝো। যে কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি এর নিয়ামক মানে তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি আমরা পরিবর্তন করি তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যাতে তুমি যে তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করছিলা এই পরিবর্তনের ফলাফলকে সে প্রশমিত করতে পারে। বুঝছো? চলো তাহলে আমরা দেখবো পরেরটা রাসায়নিক সাম্যাবস্থা কি। রাসায়নিক সাম্যাবস্থা কি বলতো? কোন নির্দিষ্ট বিক্রিয়া কোন উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো কি বলতো? রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলবা? কোন উভমুখী বিক্রিয়ায় আমাদের সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় সেই বিক্রিয়াকে বলবো কি বলবা? সেই বিক্রিয়াকে বলবা আমাদের বিক্রিয়াকে কি বলবা? রাসায়নিক সাম্যাবস্থা বলবা। দেখো পরের প্রশ্ন, পিএইচ স্কেল কি বলতো? পিএইচ স্কেল কি? দেখো খুবই গুরুত্বপূর্ণ। কোন জলীয় দ্রবণে H+ এবং ক্ষার OH আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য একটা স্কেল প্রকাশ করা হয় যাকে বলা হয় পিএইচ স্কেল। কোন জলীয় দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং OH আয়নের ঘনমাত্রা প্রকাশ করার জন্য একটা স্কেল তৈরি করা হয়েছে যাকে বলা হয় পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 14 পর্যন্ত ভালো থাকে। মাঝখানে কত থাকে? 7। 0 থেকে 7। 7টা আমাদের কি নিরপেক্ষ বিন্দু। 7 থেকে যত ডানে যাব আমাদের পিএইচ এর মান তত বাড়বে, অর্থাৎ সেই দ্রবণটা তত বেশি ক্ষারীয় হবে। 7 থেকে যত পিছনের দিকে আসবো সেটা তত বেশি কি হবে? অম্লীয় হবে, তত বেশি অম্লীয় হবে। কেমন? দেখো পরের প্রশ্ন, বিয়োজন মাত্রা কি? এই যে বলছি কোন পদার্থে যত ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, বিয়োজন মাত্রা কি? কোন পদার্থের যত ভগ্নাংশ আমাদের বিয়োজিত অবস্থায় থাকে দ্রবণের মধ্যে সেটা আমাদের কি? মোল ভগ্নাংশ। দেখো পরেরটা, বিক্রিয়ার হার কাকে বলে? প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বৃদ্ধির পরিমাণকে বলবা কি? বিক্রিয়ার হার। প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বৃদ্ধির পরিমাণকে কি বলবা? বিক্রিয়কের হার বলবা। কেমন? আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে, যেমন এটা A+B বিক্রিয়া করছো করে আমাদের C+D তৈরি হয়েছে। কেমন? প্রশ্নে বলবে কেপি বা কেসির মান আমাদের অসীম বা শূন্য হইতে পারে না কেন? কেসির মান শূন্য বা অসীম হইতে পারে না কেন? দেখো কেসির সমান আমরা কি লিখতে পারবো? C এর ঘনমাত্রা ইন্টু D এর ঘনমাত্রা ডিভাইডেড বাই A এর ঘনমাত্রা ইন্টু কি বলতো? B এর ঘনমাত্রা। তো বলো আমাকে সাম্য ধ্রুবক মানে কেসি বা কেপি। তো সাম্য ধ্রুবক যদি শূন্য হইতে চায় উপরে এইটা সমান কত হইতে হবে? উপরের এই ভ্যালুটা সমান কত হইতে হবে বলো তো? 0, তাই না? কেসির মান কখন শূন্য হবে? কেবল সি এবং ডি এর গুণফল যদি শূন্য হয়। সি মানে কি? উৎপাদ। ডি মানে কি? উৎপাদের ঘনমাত্রা। তো কোন উভমুখী বিক্রিয়ায় উৎপাদ এবং বিক্রিয়া কখনো কি শূন্য হইতে পারবে? উভমুখী বিক্রিয়া মানে কি? বিক্রিয়ক আছে, উৎপাদও আছে। তো কোন উভমুখী বিক্রিয়ায় কখনো আমার বিক্রিয় উৎপাদের পরিমাণ শূন্য হইতে পারবে? কোনোদিনই পারবে না। তোমাদের উৎপাদের পরিমাণ যেহেতু শূন্য হইতে পারবে না তাই সাম্য ধ্রুবক কেসি বা কেপির পরিমাণ কখনো শূন্য হইতে পারে না। আবার বলে যে অসীম হইতে পারবে না কেন? আমাদের কেপি বা কেসির মান কি অসীম হইতে পারবে না? পারবে না। কিসের জন্য? দেখো অসীম যদি হইতে চায় নিচের অংশটাকে কি হইতে হবে? শূন্য। কোনো কিছু বাই শূন্য মানে কি? ইনফিনিটি। তো আমরা যদি অসীম হইতে চাই তার মানে এ এবং বি এর গুণফল কি হইতে হবে? শূন্য। এ এবং বি মানে কি? বিক্রিয়ক। কোন উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ কি কোনদিন শূন্য হইতে পারে
কোন উভমুখী বিক্রিয়ায় কখনো কি বিক্রিয়কের পরিমাণ শূন্য হইতে পারে? পারে না। যেহেতু বিক্রিয়কের পরিমাণ শূন্য হইতে পারে না, তাই আমরা বলতে পারবো যে কেসি এবং কেপির পরিমাণ কখনো অসীম হইতে পারবে না। বুঝছো না বোঝো নাই? পরীক্ষায় আসবে সাম্যদ্রব্যকের পরিমাণ কিসের জন্য কখনো অসীম বা শূন্য হইতে পারে না। বুঝছো? আশা করি বুঝছো তোমরা। চলো আমরা পরের টপিক দেখবো। পরেরটাতে কি বলতেছে? তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফলের মান বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো বলো। তাপমাত্রা বৃদ্ধি করলে পানির ক্ষেত্রে কি হবে বলো? তাপমাত্রা তুমি যত বৃদ্ধি করবা পানি থেকে তত আমাদের, দেখো তাপমাত্রার পরিমাণ যত বাড়াবা পানি থেকে তত আমাদের H3O+ এবং OH- আয়ন বের হয়ে যাবে। পানির তাপমাত্রা যত তুমি বৃদ্ধি করবা পানি থেকে H3+ আয়ন এবং OH আয়নের পরিমাণ বেড়ে যাবে। তো আমাদের হাইড্রোনিয়াম আয়ন এবং OH আয়নের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের পানির দ্রাব্যতার গুণফল অবশ্যই বৃদ্ধি পাবে, আয়নিক গুণফল অবশ্যই বৃদ্ধি পাবে, তাই না? আরেকবার, পানির তাপমাত্রা বৃদ্ধি করলে H3O+ এবং OH আয়নের পরিমাণ অনেক বেড়ে যায়। তো এই আয়নের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পানির আয়নিক গুণফল নিশ্চয়ই বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই বেড়ে যাবে। তাহলে পানির আয়নিক গুণফল বের করার ইকুয়েশন কি ছিল বলতো? K2 সমান কি ছিল? H3O+ এর ঘনমাত্রা ইনটু OH- এর ঘনমাত্রা ডিভাইডেড বাই আমাদের কার ঘনমাত্রা বলতো? পানির ঘনমাত্রা। তুমি যে তাপমাত্রা বাড়াও H3 এবং OH বাড়তেছে, H3 এবং OH বাড়লে কেডি কি হবে? বেড়ে যাবে। বুঝছো? এই জন্য পানির আয়নিক গুণফলের মানও বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি করলে। তারপরে HF এবং HCl এর মধ্যে কোনটি তীব্র এসিড ব্যাখ্যা করো? কোনটি তীব্র এসিড ব্যাখ্যা করো? বলো, কেমনে করবা? শিখাইছি না আমরা কোন এসিড তীব্রতম কেমনে বুঝবা? HF এবং HCl। কোন এসিড তীব্রতম কেমনে বুঝবা? জারণ মান দ্বারা। দেখো দুটারই জারণ মান কত? +7। তারপরে জারণ মান দ্বারা বুঝতেছি না। এবার আমরা কি দেখবো? আকার দেখবো। আমরা শিখছি না, আমরা কি শিখছিলাম বলতো? আমাদের ফ্লোরিন, অর্থাৎ আমাদের যদি হ্যালো অ্যাসিড হয়, কি অ্যাসিড? হ্যালো অ্যাসিড হয়। হ্যালো অ্যাসিডের জন্য যার আকার বড় সেটা বেশি শক্তিশালী। কোন অ্যাসিড বলতো? হ্যালো অ্যাসিড। হ্যালো 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 অ্যাসিডের জন্য কি হবে? যেটা হ্যালো অ্যাসিড হবে, হ্যালো অ্যাসিডের আকার, হ্যালো অ্যাসিডের আকার বড়, বড় হলে শক্তিশালী। কি বড় হলে? শক্তিশালী। বড় হলে কি হবে বলতো? শক্তিশালী হবে। আর অক্সি অ্যাসিডের জন্য, অক্সি অ্যাসিডের আকার ছোট হলে শক্তিশালী। মনে রাখবা, খুব সূক্ষ্ম একটা পার্থক্য। হ্যালো অ্যাসিডের আকার বড় হলে সেটা বেশি শক্তিশালী এবং অক্সি অ্যাসিডের আমাদের আকার ছোট হলে বেশি শক্তিশালী। অক্সি অ্যাসিড মানে যেখানে অক্সিজেন থাকবে, হ্যালো অ্যাসিড মানে কি? যেখানে ফ্লোরিন ক্লোরিন থাকবে। ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কার আকার বড়? বড় বলো। ক্লোরিনের আকার বড়, তাই ক্লোরিনের কি হবে? ক্লোরিনটা আমার হবে বেশি শক্তিশালী। ওকে, কারণ এর আকার বড় হওয়ার জন্য এ সহজে H+ আয়ন দান করতে পারবে। আকার বড় হওয়ার জন্য সহজে H+ আয়ন দান করবে, তাই কি হবে? এটা আমাদের বেশি শক্তিশালী। তারপর গ্রিন কেমিস্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গ্রিন কেমিস্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবা না যে শিল্পক্ষেত্রে কি বলতো? পরিবেশ বান্ধব প্রকল্প আমাদের তৈরি করবা। এটা আমাদের কি গ্রিন কেমিস্ট্রির গুরুত্ব, এটা ব্যাখ্যা করবা, সহজ একদম। তারপরটা দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অম্লত্ব 6 বলতে কি বোঝায় বলো? অম্লত্ব মানে কি বলছি? অম্লত্ব কার হয়? ক্ষারের হয়। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড আমার এমন একটা ক্ষার যেটা 6 মোল এসিড কি করতে পারবে? নষ্ট করতে পারবে। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব 6 দেওয়া আছে, মানে বুঝবে অ্যালুমিনিয়াম অক্সাইড এমন একটা ক্ষার যেটা কি করতে পারবে? যেটা 6 মোল এসিডকে নষ্ট করতে পারবে। বুঝছো? অম্লত্ব কার হয়? ক্ষারের। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড এমন একটা ক্ষার যেটা 6 মোল এসিডকে নষ্ট করতে পারবে। দেখো আমরা প্রমাণ করি, Al2 কি বলতো? Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে HCl এর বিক্রিয়া দাও। কার বিক্রিয়া দিবা? HCl এর বিক্রিয়া দিবা। তাহলে কি তৈরি হবে বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই না? অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এবং হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। ওকে, তাহলে এবার আমাকে বলো, এবার আমাকে বলবা তোমরা সমতা করতে হবে। সমতা কেমনে করবা? দেখো বাম দিকে অ্যালুমিনিয়াম কয়টা? 2টা। ডান দিকে কয়টা আছে? একটা হবে না, 2 দিতে হবে। ক্লোরিন ডান দিকে কয়টা হয়ে গেছে? 6টা। বাম দিকে ক্লোরিন কয়টা? দেখো আমাদের একটা। তার মানে এখানে কি করতে হবে? 6টা। বাকি দেখো সবকিছু মিলে গেছে, বাকি সবকিছু মিলে গেছে। তার মানে কি দেখতেছে? দেখো তো 1 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কয় মোল? 1 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড কয় মোল? এই সেলের সঙ্গে বিক্রিয়া করতেছে, এই যে 6 মোল। বুঝছো? বুঝছো না বোঝো নাই? বলো, অম্লত্ব কার হয়? ক্ষারের হয়। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড এমন একটা ক্ষার যেটা 6 মোল এসিডকে কি করতে পারবে? প্রশমিত করতে পারবে। এইটাই বিক্রিয়াটা দিবা, দিয়ে জাস্ট এটা বলবা। বুঝছো না? তোমাদের অম্লত্ব বের করতে শিখাইছি না? অম্লত্ব ক্ষারত্ব বের করা শিখাইছি না? কেমনে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, বলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষারত্ব কত? কেমনে বুঝবা? যে কোটা OH তার ক্ষারত্ব কত? এর ক্ষারত্ব 3। কিন্তু দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে কি হবে? মনে করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al2O3 এর ক্ষারত্ব কেমনে বের করবা? এখানে কি আমাদের OH আছে? OH নাই। তার মানে এর ক্ষারত্ব এগুলা যেখানে OH থাকবে না সেগুলোর জন্য ক্ষারত্ব বের করার সূত্র যে এর ক্যাটায়ন দেখবো। ক্যাটায়নের চার্জ কত? ক্যাটায়ন অ্যালুমিনিয়ামের চার্জ কত বলো? 3 ইনটু ক্যাটায়ন কয়টা আছে? 2টা। 3 2 6। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারত্ব 6। বুঝছো? OH না থাকলে কেমনে বের করবা? দেখবা ক্যাটায়নের চার্জ কত ইনটু ক্যাটায়ন কয়টা আছে সেই কয়টা। দেখো পরেরটা রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতার সাপেক্ষে একটা প্রমাণ দাও। দেখো কি বলতেছে? রাসায়নিক সাম্যাবস্থায় গতিশীলতার সাপেক্ষে একটা প্রমাণ দাও। রাসায়নিক সাম্যাবস্থা কি আমাদের গতিশীল? রাসায়নিক সাম্যাবস্থা কখনো স্থির থাকে না। কারণ কি? কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় যাওয়া মানে কি বলতো? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? আমাদের বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, উৎপাদ বিক্রিয়কে রূপান্তর হয়। সাম্যাবস্থায় যাওয়া মানে কি? বিক্রিয়ক উৎপাদে রূপান্তর হওয়ার হার, উৎপাদ বিক্রিয়কে রূপান্তর হওয়ার হার সমান হয়ে গেছে। তার মানে কি? বিক্রিয়া দুইটাই চলতেছে, কিন্তু কোনটা বাড়তেছেও না কমতেছেও না। যেমন হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া দাও, কি তৈরি হবে বলতো?
2 অণু হাইড্রোজেন আয়োডাইড। উভমুখী বিক্রিয়া মানে কি? বিক্রিয়কটা উৎপাদে রূপান্তর হচ্ছে, একই সাথে উৎপাদ বিক্রিয়কে রূপান্তর হচ্ছে। এটা সাম্যাবস্থায় গেছে মানে কি? বিক্রিয়ক থেকে উৎপাদে যতটুকু রূপান্তর হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক সেম পরিমাণে রূপান্তর হবে। এই জন্য আমাদের উভমুখী বিক্রিয়া সর্বদা গতিশীল, এটা কখনো থেমে যায় না। বুঝছো? থেমে যাবে না কিসের জন্য? কখনো কি বিক্রিয়ক শূন্য হতে পারবে? পারবে না। কখনো কি উৎপাদ শূন্য হতে পারবে? পারবে না। এই জন্য বিক্রিয়াটা কখনো থামবে না। দেখো পরেরটা কি বলতেছে, যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন? দেখো সোডিয়াম কার্বনেট একটা ক্ষার, কিসের জন্য? সোডিয়াম কার্বনেটকে তুমি যখন পানিতে দিবা কি হবে? দেখো সোডিয়াম কার্বনেটকে যখন পানির মধ্যে ডুবাই দিবা, তখন সোডিয়াম কার্বনেট পানির মধ্যে কি হবে? দেখো পানির মধ্যে এটা কি হয়ে যাবে? বিয়োজিত হয়ে যাবে। পানির মধ্যে H2 পানির মধ্যে বিয়োজিত হয়ে যায়। এ কি তৈরি করবে? এ তৈরি করবে সোডিয়াম প্লাস আয়ন এবং CO মাইনাস আয়ন। কি তৈরি করবে? সোডিয়াম প্লাস আয়ন এবং CO মাইনাস আয়ন, কার্বনেট আয়ন। কি তৈরি করবে বলো তো? কার্বনেট আয়ন। তো এই কার্বনেট আয়ন আবার কি করবে? কার্বনেট আয়নকে তুমি যখন পানির সঙ্গে আবার বিক্রিয়া করবে, কার্বনেট আয়ন পানির সঙ্গে আবার বিক্রিয়া করবে করে HCO বাইকার্বনেট আয়ন তৈরি করবে এবং আমরা একই সাথে OH আয়ন তৈরি করবে। তো এই যে OH আয়ন তৈরি করলো মানে কি? OH তৈরি করা মানে কি? দ্রবণে OH এর পরিমাণ বাড়াই দেওয়া। তো OH বাড়াই দিলে দ্রবণে কি হবে বলো? ক্ষারীয় হবে। এই জন্য সোডিয়াম কার্বনেট আমাদের ক্ষার। বুঝছো? দেখো পরেরটা, সাম্যদ্রব্য Kc এর মান শূন্য হয় না কেন? দেখাই দিছি না সাম্যদ্রব্য Kc এর মান শূন্য হয় না কেন? আশা করি তোমরা পারবা। দ্রবণে পানি আয়নের ঘনমাত্রা 1.0 মোলার এর চেয়ে বেশি হলে pH স্কেল অকার্যকর হয়ে যায় কেন? দেখো কিসের জন্য অকার্যকর হয়ে যায় বলো? আমরা pH জানি, pH স্কেল কোথা থেকে কোথায় আছে? 0 থেকে 14। 0 থেকে 14 এর মধ্যে কি আছে? আমাদের pH স্কেল, তাই না? তো তোমার দেখো তোমার pH বের করা, pH মাইনাস লগ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, তাই না? তো তোমার pH যখন কত? pH যখন তোমার 1, ওই pH যখন 1 তো লগ 1 এর মান কত? 0। তখন তোমার pH এর মান 0। কেমন? তো তুমি এর চেয়েও যদি কম হয়, ঘনমাত্রা যদি এর চেয়েও কম হয়, মানে ঘনমাত্রা তোমার এখন হয়ে গেছে মনে করো যে pH, দেখো ঘনমাত্রা তোমার এখন হয়ে গেছে মনে করো যে মাইনাস লগ ঘনমাত্রা তোমার 0.2 হয়ে গেছে। কত? 0.2। তো লগ 0.2 এর মান কত বলো তো? আমরা জানি 0.3। pH কত হয়ে গেছে? 0.3। তুমি স্কেলের মধ্যে 0.3 পাবা না, সর্বনিম্ন পাবা 1। এর চেয়ে কমে যত আসবা স্কেলের মধ্যে পাবা না। এই জন্য pH আমাদের কত? pH আমাদের 1 এর চেয়ে ঘনমাত্রা, অর্থাৎ কোন দ্রবণের ঘনমাত্রা 1 এর চেয়ে কি হইতে পারবে না? কম হইতে পারবে না। হইলে সেটা আমরা pH স্কেল দ্বারা পরিমাপ করতে পারবো না। বুঝছো? পরিমাপ করতে পারবো কিন্তু pH স্কেল দ্বারা পরিমাপ করতে পারবো না। এই যে উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না কেন বলো? উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না কেন? উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না কেন বলো? এগুলো দেখো সহজ, এগুলো তোমাদের করাই দিছে। তো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এগুলো এমনিতেই পারবা। কখন এমনিতেই পারবা ভাই? কখন পড়তে হয় না, জাস্ট কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কখন পড়তে হয় না তোমার। বুঝছো? হাইড্রোজেনের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া দিচ্ছ কি? উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ায় কখনো কি উৎপাদ শেষ হয়? উৎপাদ কি কখনো শূন্য হয়? শেষ হয় না। উৎপাদ শেষ হয় না। বিক্রিয়ক কি কখনো শেষ হয় না? কিসের জন্য? কারণ বিক্রিয়ক একই সাথে উৎপাদ আছে, উৎপাদ ভেঙে আমার বিক্রিয়কেই আসতেছে, তাহলে এই বিক্রিয়া কখনো শেষ হবে না। তার মানে এটাও শেষ হয় না। বিক্রিয়ক কখনো শেষ হয় না, উৎপাদও শেষ হয় না। বিক্রিয়ক এবং উৎপাদ যদি শেষ না হয় তাহলে ওই বিক্রিয়ার কখনো কি শেষ হয়ে যাবে? আমাদের কখনো বিক্রিয়কও শেষ হচ্ছে না, উৎপাদও শেষ হচ্ছে না। তার মানে কি? বিক্রিয়ক না শেষ হওয়া পর্যন্ত বিক্রিয়ক উৎপাদে রূপান্তর হবে, আর উৎপাদ না শেষ হওয়া পর্যন্ত বিক্রিয়কে চলতে থাকবে, তাই না? এই বিক্রিয়া তার মানে সারা জীবন চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। দেখো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমাদের কি বলে বলতো? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমাদের বলে যে মৃদু অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা কি বলতো? মৃদু অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা আলফা। মৃদু অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা আলফা হবে আমাদের কি? আলফা হবে এর ওই দ্রবণে উপস্থিত ঘনমাত্রার বর্গমূলের সমান থাকে। দেখো প্রশ্ন এটা বলতেছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি বলে? যে লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষণ, যেমন মৃদু অম্ল ও ক্ষারকের